হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু সোল কানেকশন পডকাস্ট। আমি প্রণব খাসনবিশ। না, আজকে কোনো হুক নেই। আজকে ওই প্রথমের পুরো পডকাস্টটা থেকে কিছু কিছু মোমেন্ট কেটে দিয়ে আপনাদের বলা যে এই কনভারসেশনটা সত্যি ইন্টারেস্টিং, সেরকম কোনো হুক আজকে দিইনি ইচ্ছে করে। কারণ আজকের এপিসোডটা আমি পার্সোনালি পুরোটা শ্যুট করার পর মনে হলো যে এই ধরনের আড্ডা ইন্টারনেটে থাকা উচিত। এই ধরনের আড্ডা বেশ কিছু মানুষের মনে অন্যরকম ভাবনার সৃষ্টি করতে পারে বলে মনে হয়েছে। কারণ আমার মধ্যে একটা অন্যরকম একটা রিয়েলাইজেশনের বা অন্যরকম কিছু আত্মসমীক্ষার জায়গা ক্রিয়েট করতে পেরেছে। সো আজকের এপিসোডটার ব্যাপারে আমি আর কিচ্ছু বলবো না, জাস্ট সিট ব্যাক, রিল্যাক্স, একটু সময় নিয়ে ভালো করে মন দিয়ে এপিসোডটা দেখুন। হ্যাঁ, আরেকটা ব্যাপার, সাবস্ক্রাইব আপনারা করছেন না। আপনাদের কনভারসেশন ভালো লাগছে, আপনারা অনেকেই শুনছেন, বাট একটা লম্বা নাম্বার অফ পিপল যারা কিন্তু সাবস্ক্রাইব করছেন না। তো আপনাদের কাছে রিকোয়েস্ট, সাবস্ক্রাইবটা করে দিন আর বেল বাটনটা অবশ্যই অল নোটিফিকেশানে দিয়ে দেবেন। আর ভিডিওটাকে একটা লাইক অবশ্যই করে দেবেন যদি পছন্দ হয়, তাহলে ইউটিউব এটাকে একটু প্রমোট করে আমাদের একটু বেশি লোকের কাছে পৌঁছতে সুবিধা হয়। সিট ব্যাক, রিল্যাক্স অ্যান্ড এনজয় দ্য পডকাস্ট। সো আজকে আমাদের সঙ্গে আছেন অর্ণ মুখোপাধ্যায়। অনেকে বাই দ্য ওয়ে অনেকে কিন্তু লিখেছে তোমাকে ডাকার কথা, অনেকে, বাহ, প্রচুর এপিসোডের নিচে প্রচুর কমেন্ট করেছেন আপনারা। তো ফাইনালি আমার সঙ্গে অর্ণর অসাধারণ একটা ব্যাপার হলো রিসেন্টলি। সেটা হলো আমি শিলিগুড়ি যাচ্ছি ফ্লাইটে আমার মা বাবাকে ছাড়তে, দেখি অর্ণও সেখানে আছে। এবার অর্ণ যে সেখানে আছে ওই ফ্লাইটে, এটা আমি জানতাম না। আমার সঙ্গে আমি বাইরে বেরিয়েছি, একজন বললো, একজনের সঙ্গে পরিচিতর সঙ্গে দেখা হলো, অভ্র বলে একজন আছে, তো সে তার সঙ্গে দেখা হলো, বললো যে অর্ণকেও দেখলাম, অর্ণের সঙ্গে দেখা হলো। ও আচ্ছা তাই। আমি গেলাম, তারপর তোমার সঙ্গে দেখা হলো। তো ওর সঙ্গে দেখা হওয়ার সঙ্গে সঙ্গে আমি বললাম, শোনো, দেখা হয়ে গেছে, এবার ফোন করতাম তোমাকে, দেখা হয়ে গেছে, চলো লেটস ফাইনালাইজ দ্য ডেট। সো ফাইনালি অর্ণ মুখোপাধ্যায় ইজ হিয়ার। ওয়েলকাম টু সোল কানেকশন পডকাস্ট। থ্যাংক ইউ। কেমন আছো? ভালো আছি। হ্যাঁ, ভালো আছি বলতে গেলে একটু হয়, কিন্তু ছোটবেলা থেকে ওই অভ্যেস আছে তো, কেউ জিজ্ঞেস করলে মা শিখিয়েছিল যে ভালো আছি বলতে, ওই জন্য বললাম ভালো আছি। না, অ্যাকচুয়ালি আমার মনে হয় ভালো থাকা ব্যাপারটা খুবই এমন একটা ব্যাপার, যেটা হলো ধরো অনেক মানুষ কষ্ট নিয়েও ভালো থাকে, অনেক মানুষ দুঃখ নিয়েও ভালো থাকে। আমি ওই ক্যাটাগরিতে পড়ি। আমার যদি অসুবিধাতেও থাকি, তাহলে ভালো থাকা বা খারাপ থাকার মধ্যে ভালো আছিটা বলতেই বেটার লাগে। খারাপ আছি, খুব খারাপ, জানো চারিদিকে যা অবস্থা, এইটা বলতে ঠিক ভালো লাগে। অন্য লোককে কনসার্ন করে কি লাভ? হ্যাঁ, আচ্ছা কি হয়েছে, প্রথমেই তো মনে হবে শরীরে কি হয়েছে, এই আর কি। তো আমরা এখানে তো সবসময় ছোটবেলা দিয়েই শুরু করি। তো তোমার ছোটবেলা কোথায়, কিভাবে কেটেছে? আমি হাওড়ায় বড় হয়েছি, মানে বুড়ো হচ্ছি হাওড়াতেই আর কি। হ্যাঁ, এই তো ছোটবেলায় পুরোটা হাওড়ায়? আমার সবটাই হাওড়া। ছোটবেলায় কি কি ছিল জীবনে, পড়াশোনা আর খেলাধুলার বাইরে কি কি ছিল, কিভাবে বড় হয়েছো? স্কুল একটা সবার জীবনে যেরকম বড় পার্ট, আমারও। আমি বিবেকানন্দ ইনস্টিটিউশনে পড়েছি হাওড়ায়, এবং স্কুলে কালচারাল অ্যাক্টিভিটি, আমাদের সাহিত্য সংঘ একটি সংঘ ছিল, যেখানে আবৃত্তি, নাচ, গান, লাইব্রেরি, পড়াশুনো, ডিবেট, নাটক। পরবর্তীকালে নাটকটা মূলত আমার ব্যক্তিগত তাগিদেই আমার ভালো লাগতো যেহেতু পারিবারিক সূত্রে থিয়েটারের একটা হেরিটেজ। হ্যাঁ, আমি যে থিয়েটারের সংঘে আছি নটধা, সেটা প্রায় 52 বছরের একটি থিয়েটারের। আমার বাবার, শিব মুখোপাধ্যায়ের, তিনি প্রতিষ্ঠাতা সদস্য এবং পরিচালক। তো তার ফলে আমি ছোটোবেলা থেকে থিয়েটারের পরিবেশে বড় হয়েছি, বইয়ের মধ্যে বড় হয়েছি। সেটা খুব আনন্দদায়ক, দারুণ। ছোটোবেলা থেকেই দারুণ আনন্দ পেতাম এরম নয়, কিন্তু যেহেতু সবাই জানতো যে থিয়েটারের ফ্যামিলি, আর স্কুলেও থিয়েটার করা এগুলো ছিল, তার সাথে খেলাধুলো ছিল, আর একটা যৌথ পরিবার ছিল, বলবো না, আছে, কিন্তু ওই যা হয় আর কি, বয়স বাড়ার সাথে সাথে, সকলে বড় হওয়ার, বিভিন্ন দিকে চলে যাওয়ার সাথে সাথে সেই যৌথ পরিবার আছে, কিন্তু ওইটা খুব ছিল ছোটবেলায় আর কি। ওটা বড় মিস করি এখন আমি। আচ্ছা, ছোটবেলায় বন্ধু বান্ধব ছিল, এবং সেটা কি অ্যারাউন্ড স্কুল এবং স্কুলের ওই সাহিত্য সংঘের মধ্যে যারা ইনভলভ ছিল তারা আমার খুব কাছের বন্ধু ছিল, কিন্তু তার চেয়েও বেশি বন্ধু ছিল যারা আমার খেলার মাঠের বন্ধু, যেরকম ছোটবেলায় হওয়ার কথা। একদম। একটা কথা বলো, যে এই যে থিয়েটারের পরিবেশ, এটা তো ছোটবেলায় একটু সিরিয়াস লাগে। হ্যাঁ,
তো সিরিয়াস লাগে, বিরক্ত লাগে। এবার সেটা কি ছিল তোমার? হ্যাঁ, ভীষণ ছিল। মানে যখন রিহার্সালে নিয়ে যাওয়া হতো একটা টাইমের পরে, আমি ছোটবেলা থেকে অনেকগুলো চরিত্রে অভিনয় করেছি, যেমন রক্তগর্ভীর কিশোর করেছি, আরও ছোট ছোট চরিত্রে অভিনয় করেছি, দলের প্রয়োজনে কোরাসে অভিনয় করেছি, গানের দলে চিৎকার করে গলা মেলানোর চেষ্টা করেছি, এসব করেছি থিয়েটারের প্রয়োজনে, দলের প্রয়োজনে, বাবার প্রয়োজনেই হয়তো। কিন্তু একটা টাইমের পরে রক্তকরবী হচ্ছে, ধরো ক্লাস 7-এ পড়ি। আচ্ছা, হ্যাঁ, তো সে তো আমার ভালো লাগার কথা নয়, ভালো লাগেও নি। তখন আমার কাছে মনে হতো যে বিকেলটা নষ্ট হচ্ছে, খেলতে গেলে ভালো হতো, একঘেয়ে লাগছে, এসব হয়েছে। এসব মিথ্যে কথা বলে লাভ নেই, এসব হয়েছে আর কি। থিয়েটারের প্রতি ভালোবাসাটা জন্মালো কবে? ওই যে বললাম, স্কুলে করছিলাম, সেখানে এক ধরনের নিজের মতো নিজের ইচ্ছায় যথেচ্ছাচার করার একটা জায়গা ছিল, সেইটা বেশি ভালো লাগতো দলের থিয়েটারের থেকে। আচ্ছা, ছোটোবেলায় কিছু ইম্পর্টেন্ট থিয়েটার দেখেছি, মানে আমার নিজের দলের কিছু কিছু নাটক ছিল যেগুলো দেখতে আমার ভালো লাগতো, আমার শিব মুখোপাধ্যায়ের পরিচালনায়। কিন্তু আমি ছোটোবেলায় মেঘনাদ বধ কাব্য দেখেছি গৌতম হালদারের। আমি বহুরূপীর কুমার রায়ের পরিচালনায় প্রীতি পরমনিধি বলে একটি মিউজিক্যাল দেখেছিলাম, গার্গী রায়চৌধুরী, দেবেশ রায়চৌধুরী এবং রজত গঙ্গোপাধ্যায়ের অভিনয়। শেষ সাক্ষাৎকার নান্দিগারের। এরকম কতগুলো থিয়েটার দেখা স্কুল লাইফে। আরও অনেক নাম আমি করতে পারি, টেম্পেস্ট রমাপ্রসাদ বণিকের, খরাজ মুখোপাধ্যায়, তখন ক্লাস 5-এ পড়ি। চিরস্থায়ী ইম্প্যাক্ট আমার মধ্যে সেই সমস্ত থিয়েটারগুলো। তো ওই ভালো লাগাগুলো না ওই জৈবিক প্রক্রিয়ার ভিতরে ছিল বোধহয়। তো আমার ট্রিগারটা প্রথম হয় যখন আমি মাধ্যমিক পরীক্ষা দিচ্ছি, তখন আমার সঙ্গে নটধায় একটা বড় ভেঞ্চার নেওয়া হয়। প্রায় 15 দলের, পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তের 15টি দল মিলে প্রায় 60 জন মেম্বার সদস্য অভিনেতার মহাভারত 1 শিব মুখোপাধ্যায়ের লেখা পরিচালনায়। সেখানে বিভাস চক্রবর্তী ধৃতরাষ্ট্র করেন, আমার গুরু দ্বিজেন বন্দ্যোপাধ্যায় বিদুর করেন, মেঘনাথ ভট্টাচার্য কর্ণ করেন, হ্যাঁ, এরকম অনেক ইম্পর্ট্যান্ট বাংলা থিয়েটারের অভিনেতা, সুরজিৎ বন্দ্যোপাধ্যায় যুধিষ্ঠির করেন, এবং ইম্পর্ট্যান্ট অ্যাক্টররা তারা মারা গেছেন এখন কিছুদিন আগে। শ্রাবণীদি, তরুণ মজুমদারের স্ত্রী শ্রাবণীদি দ্রৌপদী করতেন, কৌশিক চট্টোপাধ্যায় শান্তিপুর সাংস্কৃতিক, তিনি দুর্যোধন করতেন, গৌতম মুখোপাধ্যায় তিনি শকুনি করতেন। এরকম খুব ইম্পর্ট্যান্ট বাংলা থিয়েটারের অভিনেতারা অভিনয় করতেন, এবং আমাকে সেটায় প্রথমে অভিনয় করতে দেওয়া হয়নি। আমার মানে স্কুল ডিস্ট্রিক্টের খেলা ছিল, আমি ফুটবল খেলে একদিন ওই রিহার্সাল হচ্ছে হাওড়া গার্লস স্কুলে একটা বড় স্পেসে, সেখানে রুদ্রপ্রসাদ সেনগুপ্ত এসছেন, স্বাতিলেখা সেনগুপ্ত মিউজিক করেছিলেন, সোহিনী সেনগুপ্ত কোরিওগ্রাফি করেছিলেন নাটকটির। তো আমি দেখছি একটা বিরাট কিছু হচ্ছে, যেটা আমি মানে নেভার সিন বিফোর, মানে আগে দেখিনি। তো ওইটা দেখে আমার মনে হলো, বাবা, থিয়েটার এত গ্র্যান্ড। এবং তারপর ওটা মঞ্চায়ন হতে দেখলাম। তারপর আমার একটা ছোট্ট এক সিনের পার্ট একদম বিভাস চক্রবর্তীর সঙ্গে, সেটা হলো, আমি 10ম শ্রেণীতে পড়ি। তারপর মাধ্যমিক পরীক্ষা হলো, ওই থিয়েটারটা চলতে লাগলো। ওই থিয়েটারটার মধ্যে যুক্ত হয়ে পড়াটা আমার মনে হলো যে এটা বোধহয় জীবনের থেকে বড় কিছু। তারপর আমি সিরিয়াসলি থিয়েটার দেখা শুরু হলো। উচ্চ মাধ্যমিকের পরের 3 মাস, ওই যে সময়টায় রোজই প্রায় থিয়েটার দেখেছি, যেখানে যেখানে থিয়েটার ওয়ার্কশপ হয়েছে গেছি। আমি সিদ্ধান্ত নিয়ে নিলাম যে এইটাই করতে হবে। আচ্ছা, এটা তুমি 12-এর পরেই নিয়ে? হ্যাঁ হ্যাঁ, আমি আমার গ্র্যাজুয়েশন রবীন্দ্রভারতীতে। আচ্ছা, আমি নাটক নিয়েই পড়েছি। তখনও খেলাধুলোটা ছিল পাশাপাশি, কিন্তু আমি বুঝে গেছিলাম যে আমি খেলোয়াড় হব না। খেলাটা আমার কখনো কখনো মনে হয়েছে যে এইটা বোধহয় পরকীয়া করার মতো হচ্ছে আর কি। এটাই কি আমার প্রথম প্রেম? খেলা কলেজ লাইফে মনে হতো, কারণ আমি বিরাট আনন্দ পেতাম তখন। ফুটবল খেলতে? দুটোই খেলতাম। ফুটবল খেলতাম, ক্রিকেট খেলতাম, আর স্কুলে আমি বাস্কেটবল খেলেছি স্কুল ডিস্ট্রিক্টে। 3টে খেলা খেলেছি সিরিয়াসলি। এবার ফলে আমার কাছে চয়েস করারও ছিল না যে আমি কোনটা খেলবো আলটিমেটলি। কলেজ লাইফে উঠে ক্রিকেটটা বেশি খেলেছি, কিন্তু তারপর দেখলাম যে এটা আমার আনন্দের জন্যই থাক। তারপর ডিউস বল থেকে টেনিস বলে শিফট করে গেলাম, ওইটা আনন্দের জন্য রইল। আর তারপরে থিয়েটারটাই হলো। বেশ। এরপর কি হলো? প্রথম কি করলে? প্রথম কিভাবে, মানে তোমার প্রথম অভিনেতা হিসেবে বড় তোমাকে লোকে একটুখানি রেকগনাইজ করলো, সেটা কোথায়? সেটা 2007 সালে। আমি তো মূলত থিয়েটার করব যখন ভেবেছি, আমাদের সঙ্গেই মূলত করেছি নটধায়, এবং সেখানে ওই যা হয় আর কি, সব কাজই করতে হতো, ব্যাকস্টেজের কাজ থেকে শুরু করে আলো ধরার কাজ, আলো চালানোর কাজ,
কোরাসে পাঠ, প্রথম 3-4 বছর এটাই গেছে আমার। মানে আমি যদি সিরিয়াস থিয়েটার ধরি আমার উচ্চ মাধ্যমিকের পর থেকে 2004 সালের পর থেকে আমি ওইটাই চলেছে আর কি। তো 2007 সালে ওই রকম বিভিন্ন মহাভারতেরই মতো একটি নাটক করা হলো দলে, শিব মুখোপাধ্যায়ের পরিচালনায়, পলাশী। এবং সেখানে বিভিন্ন থিয়েটারের মানুষ, বিভিন্ন থিয়েটার সংঘের মানুষ এলেন, শুধু নটধার মানুষ ছাড়াও, নটধার অভিনেতা ছাড়াও, সেটা পলাশী। এবং সেখানে আমি সিরাজউদ্দৌলা করলাম। আচ্ছা, প্রশংসা নিন্দা যুগপৎ হলো, বোধ হয় নিন্দা বেশি হয়েছিল। নিন্দা কেন বেশি হয়েছিল জানি না, প্রশংসাও হয়েছিল, মানুষজন ভালোও বলেছিলেন, কিন্তু অনেক সমালোচনা আমি পেয়েছিলাম ওই অভিনয়টা। তোমার কি মনে হয় কেন পেয়েছিলে এখন? মানে জানি না, আমি জানি না। আমি যখনই যে কাজ করেছি, আমি কিংবা হয়তো আমার নিন্দাটা বা কোথাও সোশ্যাল মিডিয়ায় নাটক করলে, সিনেমা করলে, ওইটা হয়তো আমার বেশি চোখে পড়ে, তাই মানে আমি মনে রাখি বেশি ওটাই আর কি। এবং সেইটা কোথাও আমার প্রেরণা হিসেবেও কাজ করে, সেটা কোথাও ঘা হিসেবেও কাজ করে। তো সেইটা আমি দেখেছি। আমি যখনই কোনো কাজ করেছি, যুগপৎ দুটোই হয়েছে, কিন্তু আমার মনে হয়েছে আচ্ছা এইটাই বোধহয় আমার চোখ আটকে যাচ্ছে, জানি না কেন। কোথায় আমাদের একটা নেচারের মধ্যে হতে পারে মানুষ এইটা হতে পারে, কিন্তু চিনেছিল বাংলা থিয়েটারের অনেক মানুষ ওইটা দেখে, মানে অনেকেই যারা থিয়েটার দেয়, থিয়েটারের মানুষ, তারা চিনেছিলেন। প্রথম মানে পরিচিতি, কিঞ্চিত পরিচিতি আমি বলি, কিছুই নয়, ওই পরিচিতিটাকে আদৌ পরিচিতিই বলা যায় না, কিন্তু ওই আর কি আমার কাছে তখন ওটা অনেক ছিল আর কি। তারপর তো দেখো, তারপর যখন আমি 2007 আমি কলকাতায় এসেছি, 2008 আমি কলকাতায় এসেছি, তো আমি যখন থিয়েটার দেখতে দেখছি, তো তার মধ্যে তোমার নামটা বেশ কয়েকবার শোনা যাচ্ছে। আচ্ছা, এটা আমি কিন্তু হচ্ছে 2009-10 তো বটেই, 9-10 তো বটেই। হ্যাঁ, 2010 সালে আর 2007 সালে আমি প্রথম পরিচালনা করি ডিসেম্বর মাসে। 2010 সালে আমি বার্নার্ড শর সিজার অ্যান্ড ক্লিওপাট্রা করি, সেটাও কিঞ্চিত পরিচিতি দিয়েছিল, ওই থেকে তুমি হয়তো শুনেছো বোধহয়। হ্যাঁ, যাই হোক, এবার এই যে থিয়েটার করবো বা থিয়েটার পরিচালনা করবো, থিয়েটার, এই ইন্সপিরেশনের গোড়াটা কি? মানে এখন তোমার তখন তোমার থিয়েটার করার কারণ কি ছিল, যে আমি কি জন্য থিয়েটারটা করতে চাই? হ্যাঁ, আমি যদি এখন বলি তাহলে একটু গুছিয়ে সাজিয়ে আমি অনেকবার ভেবেছি এটা। আমি এর আগে 2-1 জায়গায় সাক্ষাৎকারে বলেওছি, কিন্তু পরে আমি বয়স বাড়ছে তো আমার মনে হয়েছে যে ওগুলো কিঞ্চিত সাজিয়ে বলা হয় আর কি, যে কেন আমার সেই সময় পরিচালনা করার ইচ্ছে হয়েছিল, আমি বলেওছি। তো এখন আমি না ওই কথাগুলো বলতে চাই না, কারণ আমি সত্যি আইডেন্টিফাই করেছি যে হয়তো এত গুছিয়ে ভাবিনি তখন, এগুলো পোস্ট থট। আমার ইনিশিয়ালি এটুকু বলতে পারি যে আমার সবটা নিয়ে আমার ভিতরে তখনকার সময়, তখনকার সমাজ, একটা রাজনৈতিক পালাবদল হচ্ছে, এগুলো নিয়ে আমার ভিতরে অনেক ডায়লগ হচ্ছিল। তো আমি মোহিত চট্টোপাধ্যায়ের সোক্রাতেস আর শিশির কুমার দাসের সক্রেটিসের জবানবন্দি নাটক দুটো পড়ছিলাম। পড়তে আমার মনে হলো আমার ডায়লগের সঙ্গে মিলে যাচ্ছে, তো আমার পরিচালনা সেই শুরু আর কি থিয়েটারে। তারপরে দেখেছি আমার সবটা নিয়ে, জীবন নিয়ে, সময় নিয়ে, সমাজ নিয়ে আমার কিছু কমেন্ট্রি থেকে যাচ্ছে সব সময়, এখনও আছে। সেটা তো পরিচালনা ছাড়া আমি শুধু অভিনয় দিয়ে সেই কমেন্ট্রি করতে পারবো না। ব্যোমকেশে অজিতের পাঠ করে, কিংবা সিরিজে একটা অভিনয় করে, কিংবা থিয়েটারে শুধু অভিনয় করে আমি পারবো না। সৌম্যমিত্র একবার বলেছিলেন যে আমরা সেই জায়গায়, সেই খোঁজে আছি যখন অভিনেতা, পরিচালক নিজের সংলাপ নিজে তৈরি করতে পারবে। আমি বোধহয় 40-এর দোরগোড়ায় এসে এই আবহমান বলে একটি সোলো পারফরমেন্স আমি করি, তো বোধহয় ওইটা খানিকটা করতে পারলাম বোধহয়। এর আগে আমি নাটক লিখেছি, সেই নাটকে অভিনয় করেছি, কিন্তু সবটা নিয়ে, নিজের জীবন, সমাজ, এই সবটা নিয়ে যে জৈবিক পদ্ধতি ভিতরে চলে, সেই অর্গ্যানিক প্রসেসেরই তো একটা প্রকাশ। আমাদের এই পডকাস্ট শুরু হওয়ার আগে তোমার সঙ্গে কথা হচ্ছিল যে আর্ট মানে কি এক্সপ্রেস করা, তো সেই এক্সপ্রেশনটা বোধহয় ওই তখনই হয় আর কি, যখন সবটা নিয়ে কিছু একটা কমেন্ট্রি থেকে যায়। হ্যাঁ, এবং সেখানে যখন সেটা 2007-এ ছিল না আর কি। আমি সেটাই বলছি যে অবভিয়াসলি এটা চেঞ্জ হবে, এটা চেঞ্জ হওয়াটাই স্বাভাবিক, না হলে আর তোমার জার্নিটা কিসের জার্নি? হ্যাঁ, মানে আমি যদি এখন বলি পরিচালনা করার তাগিদ এইটা আর কি, সেটা নয় বোধহয়, সেটা 20 বছর বয়সে হতে পারে না। সেটা অ্যাকচুয়ালি সেখানে থাকে একটা অ্যাড্রিনালিন, সেখানে থাকে একটা নতুন কিছু করার ইচ্ছে, অনেক কিছু থাকে। আর একটা ছিল যে দেখেছি ডিরেক্টর হলে একটু বেশ, আমি ডিরেক্টর, হ্যাঁ এই শোন, এইটাও থাকে, তো কম বয়সে এটাও থাকে যে আমি একটা চেয়ারে বসে আছি, এই তুমি এদিক থেকে ওদিকে যাও, তুমি এভাবে বলো, এইসব তো থাকেই ভিতরে, এসব থাকে, এখনো আছে।
এবং আস্তে আস্তে যখন আমার মনে হয় একটা যে কোনো আর্ট ফর্মের সঙ্গে তোমার যখন আরো ঘর করা শুরু হয়, সেখানেই ওই শম্ভুবাবুই বলেছেন তো, শম্ভুবাবুর কথাটা খুব ম্যাচ করে যে যখন আমার কথা আর আমার লেখা ডায়লগ ওটার মধ্যে কোনো ডিফারেন্স থাকবে না, তখন ইট ইজ মানে আলটিমেটলি এই অবধি পৌঁছানোর চেষ্টা করি আমরা। তার জন্য আমরা হয়তো একটু ন্যারেটিভের আশ্রয় নিই, আজকের দিনে দাঁড়িয়ে তোমার তার মানে থিয়েটার করার কারণটা খুব পরিষ্কার। তোমার একটা অবজারভেশন আছে টুয়ার্ডস সমাজ এবং পরিস্থিতি। এই অবজারভেশনটা স্ট্রং প্রথম দিকে ছিল নিশ্চয়ই, মানে স্ট্রংলি প্রথম দিকে না থাকলেও অবজারভেশনটা সবসময় ছিল। সমাজ সম্পর্কে আমার একটা অবজারভেশন সবসময়ই ছিল আর কি, একটা সচেতনতা ছিল। অবজারভেশন ভুল ঠিক যাই না, কিন্তু সেটা ছিল। সেটা কখনো স্বচ্ছ হয়েছে, কখনো কনফিউজ হয়েছি আমি এখনও, কখনো সিদ্ধান্ত নিতে পেরেছি কোনো বিষয় নিয়ে, কখনো সিদ্ধান্ত নিতে পারিনি। সে সব আমার থিয়েটারে এসছে বলে আমার মনে হয়। ফলে আমি যে কোনো কিছু নিয়ে সবসময় নিশ্চিত হতে পেরেছি তা নয়, সেজন্য আমি আমার কাজকে আজও সন্দেহ করি আর কি। না, সেটা তো বোধহয় করতেই হবে, নিজের কাজকে সন্দেহ না করলে তো খুব মুশকিল। আমার আগের কাজকে সন্দেহ করি, পরের কাজকে মনে হয় আগের কাজের থেকে সবসময় ভালো, আবার তারপরের কাজটা মনে হয় যে আগের কাজটা সন্দেহজনক। একদম, এই আর কি। এটা তো হতেই হবে। কিন্তু আমি চিরকাল সিদ্ধান্তহীনতায় ভুগেছি। ওই নিশ্চিত হওয়ার মধ্যে যে আনন্দ থাকে, আবার নিশ্চিত হতে না পারার মধ্যে যে একটা দোদুল্যমানতা থাকে, সেইটা দ্বিতীয়টা আমাকে সবসময় এক্সাইট করেনি, সবসময় আমি বলবো যে মানে ডমিনেট করেছে। ওই পার্টটাই মানে তোমার ওই নির্মাতা হিসেবে আমার ভালনারেবিলিটি সবসময় ছিল, আছে। এটা আমি আমার ঘনিষ্ঠ মহলে স্বীকার করি, তোমার পডকাস্টে এসেও স্বীকার করছি। এই যে একটা দোদুল্যমান জিনিসের মধ্যে দিয়ে যেতে হবে, এটা তো তোমার সারা জীবনের একটা প্রসেস। আমি নিশ্চিত হতে চাইছি প্রত্যেকবারই, সেটা তো প্রত্যেকবার এখন হতে চাইবে, কিন্তু হতে না পারাটাই তো বোধহয় খোঁজার চেষ্টাটা। এই যে একটা সবসময়ের একটা প্রথমত আত্মসংশয়, এটা থাকবেই প্রত্যেকটা মানুষের, মানে প্রত্যেকটা আর্ট প্র্যাকটিশনারই থাকে বলে আমার ধারণা। বেশ, এই যে একটা নিজের ব্যাপারে সংশয়, নিজের ডিসিশনসের ব্যাপারে সংশয়, এইটা তো একটা যন্ত্রণাও দেয়। তো এই যন্ত্রণাটার সঙ্গে কোপ আপ কিভাবে করো তুমি? মাঝে মাঝে মনে হয় ছেড়ে দেবো কাজ, এইটা মনে হয় এই শোটা করবো না, মনে হয় এই কাজটা করবো না, মনে হয় না দিয়ে ডিল করতে ইচ্ছে হয় অনেক কিছু। তারপর মনে হয় যে থাক, এটুকুই দেখুক লোকজন, পারফেক্ট বলে তো কিছু হয় না। কারেক্ট। তো লোক এইটাই দেখুক, তাতে সেই জন্য বোধহয় ওই যে বলছিলাম আমি নিজেকে অ্যানালিসিস করাই, লকডাউনতেই সুযোগটা দিয়েছে সবচেয়ে বেশি, একটু স্থিত হওয়ার সময় দিয়েছে, স্থিতিশীল করেছে, আবার একই সাথে ভালনারেবলও করেছে। তো ফিরে দেখার সময় আমি এগুলো মনে হয়েছে আমার যে বারবার ওই কে আমার সমালোচনা করছে সেই দিকে চোখ যায়, তার কারণ ওই সংশয়টা আমাকে ডমিনেট করে বলে সব সময়, এইটা আমার মনে হয়। যন্ত্রণা দেয়, এটা আমি জানি না কিভাবে ডিল করেছি, কিন্তু করে তো যাচ্ছি এখনো। এবং তোমার কি মনে হয় যে এই সংশয়টা যদি তোমার থেকে চলে যায়, এই ডাইলেমাটা তোমার মধ্যে আর নেই, মানে তুমি বলছো ধরো কাজ করবে না, মাঝে মাঝে ভেবেছি এটা করবো না, ধরো এটা নেই, মানে এটা ছাড়া থাকতে পারবে না? আমি তো মানে আমি এটা নেই এরকম স্টেটেও যেতে চাও, মানে কখনো কখনো যে পারিনি তা নয়, কখনো কখনো আমার মনে হয়েছে যে না, কোনো কাজ করতে গিয়ে যে মানে এই মুহূর্তটা বেস্ট, আমি এটাই চেয়েছিলাম, এরকম হয়েছে, আমি অ্যাচিভ করেছি, কিন্তু সেটা যে শান্তি দিয়েছে আমাকে, দেয়নি আমি বলবো না। মানে আমি থিওরিটিক্যালি যদি বলি যে আমি জানি না বোঝাতে পারছি কিনা, এই সংশয়টা থেকে আমি মুক্ত হতেও চাই, কিন্তু এই সংশয়টা নিয়েই যে আমাকে আজীবন থিয়েটারের কাজ বা সিনেমার কাজ বা শিল্পের কাজ করতে হবে, এমনটা আমি একেবারেই মনে করি না। না, বেশ আমি সিদ্ধান্তে বা বেস্ট মোমেন্ট ওই মানে কোনটা সেটা সেই মোমেন্টে পৌঁছতে চাই আর কি, অ্যাক্সিডেন্টালি হলেও পৌঁছতে চাই। একাধবার যে পৌঁছতে পারিনি তা নয়, কিন্তু না, ওটা সর্বক্ষণের সঙ্গী আমার হয়নি। কোনো কাজে কোনো মুহূর্তে মনে হয়েছে যে এইটার পরে আমার আর কিছু দেওয়ার নেই, আচ্ছা, এরকম আমি করতে পেরেছি। কিন্তু বেশি, সেটা খুবই মানে পার্সেন্টেজের হিসেবে আমি যদি 2007 বাটাই ধরি, তাহলে এই 2026 এসে 19 বছরে আমি হয়তো এরকম 5-6টা মুহূর্ত বলতে পারবো, কাজের মুহূর্ত বলতে পারবো।
কাজ আর্ট নিয়ে আমরা কথা বলছিলাম যে আর্ট আমার মনে হয় তো আর্ট মানে শুধু এক্সপ্রেস করা ছাড়া আর কিচ্ছু না, আমার এটা পার্সোনাল বক্তব্য। তো একটা ডাইলেমা আমার মধ্যে অনেকবার কাজ করে, করতো আরো বেশি, এখন হয়তো আর একটুখানি বোধহয় কিছু জিনিস বুঝতে পারছি। হ্যাঁ, যে আমার একটা জিনিস এক্সপ্রেস করার আছে, আমি সেটা এক্সপ্রেস করে দিলাম, আমার তো কাজ শেষ। তাহলে আমি আর আর্টকে আরেকবার কেন ক্রিয়েট করছি? এটা তোমার কি মনে হয়? আমার মনে হয় দারুণ কথা এটা। মানে আমার প্রত্যেকবারই মনে হয় ওই জন্য একটা থিয়েটারের থেকে আরেকটা থিয়েটার আমার অনেক। আমি প্রথম থিয়েটার ডিরেক্ট করেছি 2007, তারপর 2010, তারপর 2012, তারপরে অথই করেছি 2015, তারপরের থিয়েটার করেছি 2019, 2018। বলছি এই যে লম্বা গ্যাপগুলো পড়েছে আমার বারবার, তার কারণ ওইটাই মানে নিঃস্ব হয়ে যাওয়া যায়, হয়ে যাওয়া হয় আর কি। মানে পরিচালক হিসেবে আমার মনে হয় যখন একটা নির্মাণ হয়ে গেল, এই নাটকটা হয়ে গেল, তৈরি করে ফেললাম, ক্লোজ ডোর হয়ে গেল, আমার মনে হলো আমার মানে আয়ু কমে গেল, অনেক কিছু নিয়ে নিল আমার থেকে। হ্যাঁ, বোধহয় আর পরে কোনো দিন কোনো কাজ করতে পারবো না, এটাই বোধহয় শেষ কাজ, এরকম আমার মনে হয় বারবার। কারণ একটা নাটক যখন মঞ্চায়িত হয়ে যায়, তারপরে আর নির্দেশকের খুব কিছু করার থাকে না। অভিনেতাকে ঠিক করে দেওয়া, অভিনয়টা ঠিক হচ্ছে কিনা দেখা, এটা তো নির্দেশকের কাজ নয়। নির্মাণটা হয়ে যাওয়ার পরে আমার মনে হয় যে নিঃস্ব হয়ে গেল, আমি বোধহয় আর পারবো না, তার ফলে আমার লম্বা গ্যাপ পড়ে যায়। কিন্তু তারপরে আবার সময়কে যেভাবে চিনতে শিখি, সমাজকে যেভাবে বুঝতে শিখি, আমি থিয়েটারের পার্সপেক্টিভে বলছি, ছবি বলছি না। ছবি যেহেতু অনেকটাই পেশা, থিয়েটার নির্মাণ আমার কাছে এখনও পেশা নয়, কখনোই হয়তো হবে না। তো আমি থিয়েটার নির্মাণের ক্ষেত্রে বলছি। তো সেই ক্ষেত্রে আমার মনে হয় যে যতক্ষণ আমার ভিতরে ওই কমেন্ট্রি তৈরি হচ্ছে সময় নিয়ে, ততক্ষণ আমি কিছু নির্মাণ করি না। আমি আজও পর্যন্ত বিভাস চক্রবর্তীর অনুরোধে অলীক বাবু, যতীন্দ্রনাথ ঠাকুরের, এছাড়া আমি কোনো ফরমাইশি কাজ করিনি। আমার যতক্ষণ না ভিতর থেকে সংলাপ তৈরি হয়েছে, ততক্ষণ আমি থিয়েটার নির্মাণ করিনি। এবং আমার মনে হয় যে এটা যখন হবে না, আমি আর করবো না। কিন্তু এটা হয়, তার মানে প্রত্যেকটা নির্মাণের পরে আমার মনে হয় যে বোধহয় চলে গেল অনেক কিছু আমার জীবন থেকে, একটা বিরহ যন্ত্রণা হয়, শূন্য লাগে, এই আর কি। হ্যাঁ, মানে আমার তো ওই ফিলিংটাকে কিরকম একটা ছবির ক্ষেত্রেও হয়েছে, জানো তো। গরমের ছুটিতে, গরমের ছুটিতে আমি কুচবিহার যেতাম বেশ মামার বাড়িতে। তো সেখানে একটা পুকুর ছিল, সেই পুকুরটার পাড়ে আমি একা অনেকক্ষণ বসে থাকতাম। আমার তখন 15-16 বছর বয়স। আর গ্রীষ্মের দুপুরে একটা অদ্ভুত গরম আর হাওয়া মিলিয়ে একটা অদ্ভুত বিষণ্ণ একটা দুপুর হতো সেটা। আর সেই সময় আমার যে খেলার লোকজন, তারা হয়তো কেউ ঘুমোচ্ছে, কেউ করছে, আমি একা গিয়ে বসে থাকতাম। ওই যে সময়ের ফিলিংটা, সেটাতে না কিরকম একটা শূন্য ফিলিং আমার তখন হতো। এমনি গ্রীষ্মের দুপুরে হয়। হ্যাঁ, আজকের দিনে দাঁড়িয়ে আমি যদি আমার একটা কাজ শেষ হয়ে যাওয়ার পরের যে, ধরো শেষ হয়ে গেল, শেষ হয়ে যাওয়ার পরের যে ওই শূন্যতাটা, ওইটার সঙ্গে আমি কানেক্ট করতে পারি, ওই পার্টিকুলার ছোটবেলার জায়গাটার সঙ্গে। আর মাঝে মাঝে মনে হয় ওখানে গিয়ে বসে আছি চুপ করে। আর কিরকম একটা সত্যি অদ্ভুত লাগে, কিন্তু মনে হয় ঠিক এক্সপ্লেন করা যাবে না এক্স্যাক্টলি কিরকম লাগে। কখনো কখনো কোনো চরিত্রের ক্ষেত্রেও হয় অভিনয়। সিনেমার ক্ষেত্রে আমার 1-2 বার হয়েছে, সিনেমার অভিনয়ের ক্ষেত্রে, যে শেষ দিন শুটিংয়ে মনে হয় ওই লোকটার সাথে আর দেখা হবে না, চলে গেল। এটা হয় আর কি, খুবই কম হয়েছে সিনেমার ক্ষেত্রে। সেরকম পার্ট পাইও নি, করিও নি সেভাবে আর কি। অভিনেতা হিসেবে তোমার এই যে দুটো সত্তা আছে, পরিচালক অভিনেতা, এই দুটো সত্তার মধ্যে নিশ্চয়ই একটা ডিফারেন্সিয়েশন আছে। হ্যাঁ, এবার এই ডিফারেন্সিয়েশন মানে তো তোমার একসাথে 3টে লোককে ক্যারি করতে হচ্ছে। একটা অর্ণব মুখোপাধ্যায় অ্যাজ এ পার্সন, একটা পরিচালক অর্ণব মুখোপাধ্যায়, একটা অভিনেতা অর্ণব মুখোপাধ্যায়। তো এই 3জনের সংঘাত হয় না? অর্ণব মুখোপাধ্যায়, আমি বিশ্বাস করি যে অর্ণব মুখোপাধ্যায় ব্যক্তিটা সাথে সংঘাত হওয়ার জায়গাই নেই। কারণ আমি যখন অভিনয় করি অর্ণব মুখোপাধ্যায় সবসময় থাকে, আমি যখন পরিচালনা করি অর্ণব মুখোপাধ্যায় থাকে। আমি বিশ্বাসই করি না আমার আমিটাকে বাদ দিয়ে কোনো শিল্প নির্মাণ হতে পারে। মানে সেটা অভিনয়ের ক্ষেত্রে 10 রকম চরিত্র করলেও আমার মনে হয় অর্ণব মুখোপাধ্যায় মধ্যে চরিত্র ঢোকে। চরিত্রের মধ্যে অর্ণব মুখোপাধ্যায় আজ অবধি ঢুকতে পারেনি। আদৌ পারা যায় কিনা আমার সন্দেহ আছে, মেথড নিয়ে আমার যথেষ্ট সন্দেহ আছে। আমার মধ্যে ঢোকে চরিত্র অনেক ক্ষেত্রে, আর পরিচালক তো তাই। কিন্তু পরিচালনাটা ক্ষেত্রে একটা ইমোশনাল কানেকশন ইনিশিয়ালি থাকে, তারপর একটা নির্লিপ্তি থাকে।
জানি না বোঝাতে পারছি কিনা ভাষায়, অধ্যাপক তো নয়, অধ্যাপক হলে ভাষায় বোঝাতে পারতাম, চেষ্টা করছি। আর অভিনেতা অর্ণব মুখোপাধ্যায়ের সঙ্গে ওই নির্লিপ্তিটা থাকে না, মানে ইমোশনাল কানেকশনটা অভিনেতা অর্ণব মুখোপাধ্যায় আর ব্যক্তি অর্ণব মুখোপাধ্যায়, এটা থ্রু আউট চলে। আচ্ছা। আর পরিচালনা যখন করা যায়, তখন যখন কাজটা শুরু হয় তখন একটা অদ্ভুত ইমোশনাল কানেকশন থাকে। তারপর সবটা নিয়ে আমি যদি সঠিক ওয়ার্ড বলি, একটা শৈল্পিক ব্যস্ততার মধ্যে পুরো জিনিসটা চলে যায়। তার মধ্যে ক্রাফট আসে, তার মধ্যে লজিস্টিক্স আসে, তার মধ্যে প্রোডাকশন ম্যানেজার আসে, তার মধ্যে বাজেট আসে, ওই সবটা বলছি থিয়েটারের ক্ষেত্রে একদম। তার মধ্যে শিল্প নির্মাণের দায় আসে, তার মধ্যে সমাজ সম্পর্কে একটা কমেন্ট্রি করার দায় আসে, তারপর ব্যক্তি অর্ণব মুখোপাধ্যায়কে জাস্টিফাই করার একটা দায় আসে। এই সব কিছু পরিচালক অর্ণব মুখোপাধ্যায়ের মধ্যে আসে। আর যখন অভিনেতা অর্ণব মুখোপাধ্যায় থাকে তখন সেটা একটা বাচ্চা শিশুর মতো, যার কোনো দায় নেই, মানে সমাজ সম্পর্কে কমেন্ট্রি করার বিরাট কোনো দায় নেই, থাকলেও একটা সাবকনশাসে থাকে, সাটল। তার মধ্যে এক্ষুনি বাড়ি গিয়ে কী হবে তার দায় নেই, দেরি করে গেলে বৌমা বকবে কিনা তার দায় নেই, মেয়ে, আমার একটি কন্যা আছে 3 বছরের, অনেক সময় স্বার্থপরের মতো সে কি তার দুধ ফুরিয়ে গেছে কিনা সেই দায় নেই, ধুরন্ধর প্রোপাগান্ডা ছবি হ্যাঁ কি না সেই মত দেওয়ার দায় নেই, কিছুই নেই। সেটা হচ্ছে আলটিমেট আনন্দ, ওই আকাশে ওই ওড়ার মতো আনন্দ আর কি, সেটা জীবনের শ্রেষ্ঠ আনন্দ। আচ্ছা, তোমার মঞ্চে এরকম অভিনেতা হিসেবে কোনো মোমেন্ট হয়েছে যে মোমেন্টটাতে তোমার মনে হচ্ছে যে আচ্ছা আজকে যেটা হলো সেটা আমার সঙ্গে জীবনে কোনোদিন হয়নি? হ্যাঁ, অনেকবার হয়েছে। তো সেটা প্রথমবার সিরিয়াস থিয়েটার 20 বছর করছি তো, প্রথমবার কবে হয়েছে? যদি আমাকে বলো, এটা প্রশ্ন করো, তাহলে আমি দিনটা রিকালেক্ট করে বলে দিতে পারবো একদম, মানে ডেট। আমি যখন ক্লাস 6-এ পড়ি, আচ্ছা, তখন আমি একটা নাটক করেছিলাম আমার মা সাধনা মুখোপাধ্যায়ের পরিচালনায়, ঐশ্বরিক বলে শিব মুখোপাধ্যায় লেখা, একলব্য দ্রোণাচার্যর ওই অংশটা নিয়ে একটা মহাভারতেরই অংশ। তো আমি একলব্যর পাঠ করতাম। আমি যখন ফাইনাল রিহার্সাল করছি ধুলো মাখা একটা স্টেজে, ক্লাস 6-এ পড়ি, আমার মনে আছে দিনটা এখনও, গরমকাল, ঘেমে গেছি, হাঁচি হতো আমার প্রচণ্ড, কিন্তু এই রিহার্সালটায় ঢুকলে আমার হাঁচি বন্ধ হয়ে যেত। ওই যে যখন আঙুলটা কেটে দ্রোণাচার্যকে দিয়ে দেওয়া হলো, আমার মনে আছে এখন ওই দিনটা, আমি মানে মানে থামাতেই পারছি না নিজের কান্না, মানে সংলাপই বলতে পারছি না। আমি প্রথমবার, ওটা আমি অনেক জায়গায় বলেছি, ক্লাস 6-এ একলব্যর কষ্টটা অর্ণব মুখোপাধ্যায় ব্যক্তি, মানে কিশোরও তো নয়, শিশুই বলা যায়, অনুভব করেছিলাম। দ্যাট ওয়াজ আ ফার্স্ট মোমেন্ট। এটা আমি পরে রিকালেক্ট করেছি। হ্যাঁ, তখন তো নিশ্চয়ই বুঝতে পারবো, তখন কোনো কনশাস এফর্ট নয়, কিন্তু একটা চরিত্র বা একটা ব্যক্তির প্রতি আমার যে সোহাগ সেইটা, বা আমার যে কম্প্যাশন, সেইটা আমি অনুভব করেছিলাম ওই বয়সে। তারপর তো অনেকবার মঞ্চে এরকম হয়েছে যে আমি কাঁদছি না চরিত্র কাঁদছে, আমি রাখছি না চরিত্র কাঁদছে, এই ওভারল্যাপিংটা তো চলেইছে, বহুবার হয়েছে। এটা না হলে তো অভিনয় করার আনন্দের কথা যেটা বললাম সেটা তো মিথ্যে হয়ে যায়। বেশিরভাগই মিথ্যে মোমেন্ট, কিন্তু আবার প্রত্যেকটা অভিনয়, প্রত্যেকটা রিহার্সালে বরং 2, 3, 5টা হলেও এমন ওভারল্যাপিং মোমেন্ট আছে যেটা ধ্রুব সত্য, যেটার জন্য বারবার অভিনয় করতে চাই আর কি, পেশার জন্য নয়, ওই অনুভবটা ফিল করার জন্য অন্য মানুষ হওয়ার। একটা অভিনেতার খোঁজ কি এটাই? আমি তো নিদান দেওয়ার জায়গায় নেই গো, আমি মানে নিদান দিতেও চাই না। বিভিন্ন লোকের বিভিন্ন ফিলোসফি, বিভিন্ন দর্শন। আমার অভিনয় করার দর্শন এইটা যে আমার মধ্যে একটা শয়তান আছে কিনা সেটা আইডেন্টিফাই করা, আমার মধ্যে একটা সাধু আছে কিনা আইডেন্টিফাই করা, আমার মধ্যে একটা অত্যন্ত ভালো লোক আছে কিনা আইডেন্টিফাই করা, বা আমার মধ্যে আসলে তো সব মানুষ ধূসর, সেইটা কোথাও গিয়ে চরিত্র এবং ব্যক্তি অর্ণব মুখোপাধ্যায়ের একটা আইডেন্টিফিকেশনের জার্নিটা যেন থ্রু আউট থাকে। এটার জন্যে যেন কোনো বাইরের কোনো প্রলোভন, বাইরের কোনো এক্সটার্নাল কিছু এই জার্নিটাকে যেন ডিস্টার্ব না করে, এইটা আমি অভিনয় করার সময় সবসময় মাথায় রাখতে চাই আর কি। এইটা ওই এক্সটার্নাল জার্নিটা যদি ডিস্টার্ব করতে যেদিন শুরু করবে, সেদিন আমি ঠিক করেছি আমি অভিনয় করা ছেড়ে দেবো। এখনও পর্যন্ত অন্তত থিয়েটারের ক্ষেত্রে এক্সটার্নাল জার্নিটা আমাকে, মানে ইভেন আমি বলছি, যদি কখনো মঞ্চে মোবাইল বাজে অভিনয় করার সময়, দর্শক উঠে বেরিয়ে যায়, আমি আজও পর্যন্ত অভিনয় থামাইনি। খুব সম্প্রতি আমি সিজার বলে একটি নাটকে অভিনয় করতাম,
এবং সেটাও আমি পরে করি, এখনও করি। আমার একটা ইনজুরির কারণে এখন করতে পারছি না, কমলেশ্বর মুখোপাধ্যায়ের পরিচালনায়। ওইখানে হাফ টাইমের পরে দর্শক সেটেল করেনি আমার প্রথম সংলাপ, আমি ব্রুটাস করি। তো সেইখানে কিছুতেই দর্শক সেটেল করছে না, আমি সংলাপ বলতে পারছি না। আমার এই 20, 25, 23 যাই হোক সিরিয়াস থিয়েটারের জার্নির যে সময়কাল, সেটাতে কখনো হয়নি। আমি মঞ্চ থেকে বেরিয়ে গেছিলাম। পরে আমি ভেবেছি, সেদিন আমি অত্যন্ত পিসড অফ ছিলাম। শো করার শুরুর লাইট অ্যাডজাস্টমেন্ট, পডকাস্টে বলতে আমার কোনো আপত্তি নেই, গ্রিন রুমের পরিবেশ, সবটা নিয়ে আমার মেজাজ গরম ছিল। ফার্স্ট বেল পড়ে যাচ্ছে, গ্রিন রুমের ক্যাকোফোনি, লাইটের গোলমাল, এসব নিয়ে ব্যক্তি অর্ণব মুখোপাধ্যায় খুব বিরক্ত ছিল। তারপরে আমি খুব আফসোস করেছি যে এটা আমার ওই দর্শনকে আঘাত করা, যে আমার কোনো এক্সটার্নাল কিছু আমার অভিনেতার জার্নিকে কখনো যেন ব্যাঘাত না ঘটায়। আমি কোনো দিন অভিনয় থামাই না, এটা একটা ইলিউশন আমার কাছে, এটা একটা মায়ার যাত্রা। সেইটার জন্য আমি চিরজীবনে আমি কমলদাকে গিয়ে 100 বার সরি বলেছি। কমলদা আমাকে বলছে তুমি ঠিকই করেছো, তো আমি জানি ওটা আমি ঠিক করিনি, তোমার জন্য ঠিক, ওটা অর্ণব মুখোপাধ্যায় করেছে। ব্যক্তি অর্ণব মুখোপাধ্যায়ের ব্যক্তির রাগ, ব্যক্তির ইগো, সেটা ডমিনেট করেছে। ওটা আমার কাছে চিরকালের কষ্ট, যে আমি অভিনয় না করে চলে গেলাম, আবার পর্দা পড়ে গেল, আবার পর্দা খুললো আমার জন্যে, কি না দর্শক সেটেল করেনি, আমার বিরক্ত হচ্ছে। আমি এতটা প্রায়োরিটি নিজেকে অভিনেতা হিসেবে দিতে চাই না। তোমার কি মনে হয় তোমার মাঝে মাঝে এরকম কিছুতে এই যে এক্সটার্নাল জিনিস বললে যেটা এফেক্ট করতে পারে, ধরো তুমি যেই সিরিয়াসনেস দিয়ে বা যেই দর্শন থেকে বা যে লেন্স দিয়ে আর্টকে বিচার করছো, সামনের লোকের মধ্যে সেই সিরিয়াসনেসটা দেখতে পাচ্ছ না, ফাজলামও দেখতে পাচ্ছ, এবং সেখানে তোমার মনে হচ্ছে যে না এটা ঠিক হচ্ছে না, এই কারণেই কি তোমার বিরক্তি বেশি হয়? সেটা একটা বড় কারণ। এবার দেখো, এইটা তো বড় কথা বলা হয়ে যাবে, মানে সামনের লোককে বিচার করার আমি কেউ নই, কিন্তু আমি যখন দেখি যে কি বলবো, যে তাড়না থেকে, আবার যে তাড়না থেকে আমি আর্ট প্র্যাকটিস করি, সেই তাড়না সবার থাকতে হবে এমন কোনো ব্যাপার নেই। আমার থেকেও বেশি তাড়স নিয়ে কেউ করে, তার হয়তো আমাকে মনে হয়, তো পার্সপেক্টিভ। কিন্তু আমার রাগ হয় এই কারণে কখনো কখনো, যখন আমি দেখি যে অনেক সুযোগ থাকা সত্ত্বেও প্রয়াসটা হচ্ছে না, সেইটা আমার রাগ হয়। আর কারণ আমার প্রাইমারিলি মনে হয় এই কাজটা করতে তো কাউকে বাড়ি থেকে ডেকে আনা হয় না, কিন্তু কোনো বাড়ির বাবা মা বলে না যে তুমি এইটা করো। এইটা তো আমরা জৈবিক তাড়নাতে, প্রেমের পরিশ্রমের মতো পরিশ্রম। তাহলে সেখানে একটা সারফেস লেভেলের ফাঁকিবাজি কেন হয়? এইটা আমার রাগের কারণ হয়, কখনো বিরক্তির কারণ হয়, কিন্তু আমি সেটা প্রকাশ করিনি কখনো, কিন্তু ওটা ব্যক্তিগতভাবে গুমড়ে মরার মতো আর কি, সেইটা হয় বড় জোর। কিন্তু আমি বলি না গিয়ে সামনে লোক, এই তোমার প্যাশন কম কেন, এটা বলার আমি কে? সে যদি ঘুরিয়ে বলে আপনার কতটা প্যাশন, ওটা তো আর দাড়িপাল্লায় মাপা যায় না, ওটা অনুভব করা যায়। সেটা যখন অনুভব করি তখন সেটা থেকে হয় আমার উইথড্র করতে ইচ্ছে হয়। অনেক নাটক থেকেই, ধরা যাক আমার সংঘের বাইরে আমি যখন অন্য নাটক, অন্য কিছু সংঘের থিয়েটার করতে গেছি অভিনেতা হিসেবে, আমাকে ভাড়া করে নিয়ে যাওয়া হয়েছে, আমি উইথড্র করেছি ডেট নেই বলে, মিথ্যাচার করে। কিন্তু আমি বুঝতে পেরেছি যে এটা একটা ডেডলি থিয়েটারের সঙ্গে আমি জড়িয়ে পড়ছি, সেটা আমি থিয়েটারের ক্ষেত্রে করতে চাইনি। তো ছবির ক্ষেত্রে, সিরিজের ক্ষেত্রে পেশাগত কারণে আমাকে অনেক সময় চুপ করে থাকতে হয়। কিন্তু দর্শন তো আছে একটা, আর দর্শন তো কোনো বায়বীয় বস্তু নয়, সেটা দর্শন একটা প্র্যাকটিস। মানে দর্শন আমি খুব দার্শনিক এরম বলে তো কিছু হয় না। হ্যাঁ, মানে E=MC²টাও একটা দর্শন, কিন্তু সেই দর্শনটায় তিনি পৌঁছেছেন কখন? একটা প্র্যাকটিস। ওই প্র্যাকটিসটা দিলে তবে দর্শন একটা শেপ দেখা যায়, নাহলে তো বায়বীয়। আমি মুখে বলছি, কিন্তু আমার জীবনযাপনে, আমার আর্ট প্র্যাকটিসের ক্ষেত্রে সেটার কোনো রিফ্লেকশন নেই, প্রতিফলন নেই, তাহলে ওটা দর্শন নয়। অবশ্যই তাই। তাহলে ওটা দর্শন না, ওটা আপ্তবাক্য। এইটা আমার মনে হয় যে আমি আমার আর্টের ক্ষেত্রে এখনো পর্যন্ত আপ্তবাক্য প্রয়োগে নেই। আমি যেটা বিশ্বাস করি, আমি সেটা আমার থিয়েটারের এরিনায় সেটা আমি যাপন করি আর কি। ব্যক্তি হিসেবে ব্যক্তি মানুষটাকে বাদ রেখে তো থিয়েটার যাপন হয় না, তো সেটা আমার জীবন যাপনেও আছে, সেটা আমার থিয়েটার যাপনেও আছে, সেটা নিয়ে আমি শ্লাঘাবোধও করি, এই আর কি। একজন অভিনেতা যখন অভিনয় করে থিয়েটারে, অবভিয়াসলি সবাই এটা বারবার বলেছে, তবু এই নিয়ে কথা বলা উচিত বলে আমার মনে হয়, যে একজন অভিনেতা যখন নিজের
ওই জার্নিটাই আছে, তুমি যে জার্নিটার কথা তুমি যে কারণে বললে আমি অভিনয়টা করে যাব এবং করি, একজন অভিনেতার এই চলার পথে যদি তাকে অভিনেতা হিসাবে বাঁচতে হয়, তাহলে তার কি কি জিনিস খুব খুব যত্ন নিয়ে করা উচিত বলে তোমার মনে হয়? মন সবচেয়ে যেটা যত্ন নিতে হয়, শরীর তো বটেই, মনের যত্ন মানে ত্বকের যত্ন আমরা খুব নেওয়ার চেষ্টা করি, কিন্তু মূলত মনের যত্ন মানে আমার মনে হয় যে, আমি আমার ব্যক্তিগত এক্সপিরিয়েন্স থেকে বলছি আর কি, আমাদের যে ছোটো ছোটো অনুভব আছে, আমরা না বড় ইমোশনে বাঁচার চেষ্টা করি, যে আমার বড় ইমোশন মানে এইটা করলে এইটা হবে হিসেব একটা, আর বিরাট দুঃখ, বিরাট আনন্দ। কিন্তু এর বাইরে জীবনের যে ছোটো 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 ফিলিং আছে, মানে সিগন্যালটা লাল হয়ে আছে, আমরা গাড়িতে বসে আছি বা বাসে বসে আছি, একটা বাচ্চা ধূপ বিক্রি করছে, আমার সেদিন খুব মন ভালো, আমাকে 10 টাকা দিয়ে দিলাম বাস থেকে, তারপরের দিন আমার অফিসে ঝাড় খেয়েছি বা বউয়ের ঝাড়, আমার ভাল লাগছে না ছেলেটাকে। আমি বলছি যে ভিক্ষা দেওয়াটা ইম্পর্টেন্ট নয়, আমার ওর প্রতি একটা মন রাখা জরুরি আমার মনে হয়। আমার আশপাশে যা ঘটছে, একটা বোমা পড়ে গেল একটা জায়গায়, 30-40টা বাচ্চা মরে গেল, স্কুলটা নষ্ট হয়ে গেল, ফিডে এলো, আমার চোখে জলও এলো, তারপর আমি KFC চলে গেলাম। আমি বলছি এটা মনের যত্ন নেওয়া নয়, ওইটা লালন করা আমার মনে হয় এটা জরুরি অভিনেতার ক্ষেত্রে। বাকি কসরত টসরত তো শেখা যাবে, ক্যামেরার লেন্স কি, জিমে গিয়ে মাসেল ফোলানো, গলার চর্চা, এগুলো জানি সব আমরা, কিন্তু প্রাইমারিলি আমার মনে হয়, এখন আরও বেশি করে মনে হয়, এই সমাজ মাধ্যমের ভাগাড়ের মধ্যে, স্তূপের মধ্যে তো দাঁড়িয়ে আছি, বিদ্বেষ ছড়ানোটা তোমার ওই ফিডে বেশি নেয় আর কি, বিদ্বেষ ছড়ালে বেশি ওটার অনেক ব্যাপার আছে, সেই সবে যাচ্ছি না এখন। তো মূলত তো বিদ্বেষের মধ্যে আমরা বাঁচছি, তার ফলে মনগুলো মরে যাচ্ছে, আর একটা ইমেজ বিল্ডিং করে দিতে হচ্ছে। সোশ্যাল মিডিয়া তোমাকে সবসময় বলছে, সাইলেন্টলি বলে যাচ্ছে, আসলে তুমি মানুষটা এরম, এই ইমেজটা তৈরি করো। এই যে ট্র্যাপটার মধ্যে আমরা পড়ে গেছি, তার ফলে আমরা মনের যত্নটা নিচ্ছি না। মনের যত্নটা নিচ্ছি না বলেই হয়তো মা, বাবা, বউ, প্রেমিকা, এদের প্রতি আমার সম্পর্কটা অভ্যেস হয়ে যাচ্ছে, সম্পর্ক থাকছে না, দাদা ভাই। আমি বলছি এগুলো খুব বেসিক, এগুলো খুবই বেসিক। আমার মনে হয় ওই বেসিকে ফিরে যাওয়ার দরকার আছে এই 2026-এ অভিনয় করতে গেলে। ফিলিংগুলোকে, অনুভবগুলোকে, ছোটো ছোটোই অনুকম্পাই মনগুলোকে লালন করার দরকার আছে। যে একটু ঠান্ডা হয়ে বসে শিশির পড়া দেখার দরকার আছে, একটু সূর্য ওঠাটা দেখার দরকার আছে 10টায় ঘুম থেকে না ওঠে। এই ছোটো ছোটো জিনিসগুলো যেগুলো বেসিক, একটু নেশা কম করার দরকার আছে, একটু ভুলে থাকা সব কিছু থেকে এইটা কম করার দরকার আছে, সবটার মধ্যে থেকে অনুভবকে যত্ন করার দরকার আছে বলে আমি ব্যক্তি হিসেবে এটা আমি লাস্ট 2-3 বছরে লকডাউন থেকে এটা রিয়ালাইজ করেছি। কারণ আমি ফিল করেছিলাম লকডাউনে যে এ কি এত পেস এসে গেছিলো আমার জীবনে, এত 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 বস্তুগত আবেগ আমার, বেশি মেটেরিয়ালিস্টিক জিনিসপত্রের জন্যে আবেগ আমার বা আকাঙ্ক্ষা এত বেশি এসে গেছিলো, আমি একটু স্থিতিশীল হয়ে ভেবে বুঝতে পেরেছি যে আসলে তো অভ্যেসে বাঁচছি, আসলে সময় আমাকে কন্ট্রোল করে ফেলছে, সমাজ আমাকে, তার হাতে আমি চলে যাচ্ছি, আমি সময়কে মানে করতে পারছি না, কি বলবো, সময় আমার কথা শুনছে না, আমি সময়ের কথা শুনছি, আমি যন্ত্রের কথা শুনছি, আমি পরিপার্শ্বের কথা শুনছি। ওইটার বিপ্রতীপে দাঁড়ানোর দরকার আছে অভিনয় করতে গেলে আমার মনে হয়, নাহলে আর ট্রুথ আমরা করতে পারবো না। কি ক্যামেরার সামনে কি অভিনয় মানে তো বেসিক একটা লোক হয়ে বাঁচা, সেই কারণে মানুষগুলোকেই তো আইডেন্টিফাই করতে পারবো না যদি ভিতরের এই ফিলিংগুলোকে আইডেন্টিফাই না করি। এইটা আমার মনে হয় অভিনেতা যারা, মানে আমরা যারা অভিনয় করতে চাই, এটার দিকে দরকার আছে। মানে আমি ধরো আজকে তোমার পডকাস্টে বসে যে কথাটা বলছি, ঠিক উল্টো কথা হয়তো আমেরিকায় একজন বলছে অভিনয় নিয়ে, বা ঠিক ধরো যাদবপুরের মোড়ে চায়ের দোকানে অভিনয় নিয়ে আরেকজন একটা উল্টো কথা বলছে, এবং সেটা হয়তো সত্য। এটা যে সত্য আমার এটা আমার মনে হয়, আমার পার্সপেক্টিভ এটাই সত্য বলে আমি
ওই বললাম, আমি হয়তো আমার এই কথাটাকে 5 বছর পর গিয়ে সন্দেহ করতে পারি, এই মুহূর্তে আমার এটা মনে হচ্ছে। আমার ওই মুহূর্তে এটাই মনে হয়, তুমি যেটা বললে বেশ, যে এই মুহূর্তে আমার কি মনে হয়, আমার এখানে তোমার সঙ্গে একটাই শুধু একটা শুধু অ্যাডিশন আছে আমার মনে হয়, সেটা হলো এটা শুধু অভিনেতার জন্য নয়, এটা যে কোনো আর্ট প্র্যাকটিশনারের জীবন হওয়া উচিত বলে আমার মনে হয়, যদি সে আর্ট করতে চায়। বেশ, একটা জিনিস আমার মনে হয় যে আমি একটা আর্টের রাস্তা যদি হাঁটা শুরু করি, তাহলে প্রথম কথা একটা ওর মধ্যে একটা বিষাদ মেশানো আনন্দ আছে, যেটা সারা জীবনের সঙ্গী হয়ে যাবে তোমার, এবং ফাইনালি ওটা আনন্দ কিন্তু বিষাদের মধ্যে দিয়ে নিয়ে যাবে তোমাকে। দুঃখের রূপটি মধুরতম, কবে বলে গেছে। একদম। তার সঙ্গে যেটা আমার মনে হয় খুব, সেটা হলো আমার যতটা অ্যাটাচমেন্ট আমার আর্টের সঙ্গে আছে, ততটাই অ্যাটাচমেন্ট আমার এই সমস্ত ফিলিংগুলোর সঙ্গে থাকা উচিত, যেটা তুমি বলছো যে আমার প্রত্যেকটা ফিলিংয়ের অবজারভেশন, আমার কি এটা মনে হলো এই মুহূর্তে, কেন হলো এই জিনিসটা, এই মুহূর্তে আমার রাগ হচ্ছে কেন, আমাকে তাহলে কোন জিনিসটা এফেক্ট করলো যে কারণে আমার রাগ হচ্ছে, এইটা একটা অবজারভেশন আমি পার্সোনালি আমার মনে হয় আমি এটা প্র্যাকটিসে করি আমি, তাতে আমার খুব সুবিধা হয়। আরেকটা হলো এই যে এতটা অ্যাটাচমেন্ট, তার সঙ্গে অ্যাট দ্য সেম টাইম তুমি ডিট্যাচড, নাহলে পরিচালনা করতে পারবো না। এটা কিন্তু আমার মনে হয় শুধু পরিচালনার ক্ষেত্রে না, আর তুমি বলছো একটা আর্টিস্টের নির্লিপ্তি দরকার হয়, হ্যাঁ, এবং একটা ডিট্যাচমেন্ট কিন্তু থাকতো, ততটাই অ্যাটাচড আমি আবার ডিট্যাচড, এটা এই ব্যালেন্সটা না হলে তো, যখন আমরা বিখ্যাত কথা, তোমার কথা থেকে মনে হলো, একজন অ্যাক্টর বলছে যে আমার মা মারা গেছেন, আমি তার সমাধিতে দাঁড়িয়ে আছি, সবাই কালো কোট পরে, বৃষ্টি পড়ছে, ছাতা মাথায়, সবাই ওখানে বসে আছে, মা ছাড়া আমার জীবনে আর কেউ নেই, আমি ডিভ্যাস্টেটেড, আমার মা বড় করেছে, মা মারা গেছে। অনেকেই এসছে চেনা মুখ, তার মধ্যে একজনকে আমি আইডেন্টিফাই করলাম, এ তো মাকেও পছন্দ করে না, আমাকেও পছন্দ করে না, এর কান্নাটা ফেক, ও মাকে খুব পছন্দ করে, ও সত্যি কাঁদছে, আরে আমার চেয়ে বেশি কাঁদছে। পর মুহূর্তে যখন এইটা হলো, তখন আমার মনে হলো, আরে আমি কি এখনও অভিনেতা, আমি এখনও কেন দেখছি, তাহলে আমি কত বড়, তোমার কথার সূত্র ধরে বললাম, তাহলে আমি কত বড় শয়তান, বা কত নির্লিপ্তি আমাকে গ্রাস করেছে, যে আমার জীবনের শ্রেষ্ঠ মানুষটাকে আমি হারিয়েছি সদ্য, আমি এখনও দেখছি যে কার কী অনুভব হচ্ছে। তাহলে বোধহয় এটাই ঠিক যে অভিনেতার একই যুগপথ, মানে এনগেজ করা আর নির্লিপ্তি দুটোই দরকার। কারণ আমি শিওর যে এটা ভাবতে পারে তার দুঃখটা আসল। হ্যাঁ হ্যাঁ, ঠিক ঠিক, মানে তার সেই জন্যই তো সে আসল দুঃখ আর নকল দুঃখ আইডেন্টিফাই করতে পারছে, তা না হলে তো পারবে না। আর সে ওই আসলে কত বড় শয়তানও ভাবো, একদমই, আর এত অনেস্ট বলেই কত বড় এই ভাবনাটা সে মানে ভাবতে পেরেছে। এটাই তো সবচেয়ে এই মানে কি বলতো, এই সমস্ত কিছুই আমি বলছি, এই সমস্ত কিছুই সবসময় বোধহয় প্র্যাকটিসের মধ্যে থাকা উচিত, তো আইডেন্টিফাই যে কোনটা আমাকে ঠিক কিভাবে এফেক্ট করছে। আর তুমি যেটা বললে, সমাজের অন্যান্য জিনিস যদি আমাকে এফেক্ট করা বন্ধ করে দেয়, তাহলে তো হয়েই গেল, তাহলে তো আর মানে প্র্যাকটিস করার কোনো মানে হয় না। একদম স্পেসিফিক একটা কোয়েশ্চেন বারবার সবাই বলে, কিন্তু তোমার পার্সপেক্টিভ আলাদাই হবে বলে আমার মনে হয়, যে নাটক আর স্ক্রিনে অ্যাক্টিং করতে গিয়ে টেকনিক্যাল জিনিসের বাইরে আত্মতৃপ্তির জায়গা থেকে তুমি কি কোনো ডিফারেন্স পেয়েছো? না, একই, মানে আমি অভিনয়ে ওই টেকনিক্যাল জিনিসটাকে একটু মাথায় রাখতে হয় আর কি, বাদ বাকি অভিনয় মানে জ্যান্ত মানুষের গল্প বলা, জ্যান্ত মানুষের ন্যারেটিভ, দুটো মাধ্যমেই এক। এবার আত্মতৃপ্তির কথা যদি তুমি বলো, সেটা একটা অন্য প্রশ্ন, তোমার প্রশ্নের এক্সটেনশন, সেটা তুমি জানতে চাইছো কিনা আমি জানি না। হ্যাঁ, আমি আত্মতৃপ্তিটাই বলছি যে এটা কি আলাদা? না, আমার মঞ্চে আমি অনেক বেশি অভিনয় করে তৃপ্ত বলবো না, অনেক বেশি মানে আমার রোমহর্ষক, অনেক বেশি আনন্দদায়ক, অনেক বেশি সেলফ ডিসকভারি, আত্মদর্শন বেশি হয়, আত্মপরিচিতি বেশি হয় আর কি, হয়েছে আমার ক্ষেত্রে। কারণ আমি ছবির জগতে সেই রকম চরিত্র করার সুযোগ পাইনি। আমার নিজের পরিচালনায় আমি একটি চরিত্র করতে পেরেছি, যদিও আমার করার ইচ্ছে ছিল না একেবারেই, পারিপার্শ্বিক নানা রকম কারণে করতে হয়েছে চরিত্রে। যেহেতু বহুদিন ধরে ওই চরিত্রে অভিনয় করেছি, অথইতে ওথেলে এক ধরনের হয়েছে, কিন্তু তাতে থ্রু আউট এমন একটা প্রথম ছবি, অনির্বাণ ক্রিয়েটিভ ডিরেক্টর
থাকা সত্ত্বেও একটা নার্ভাস এনার্জি সবসময় কাজ করেছে, ফলে সেই আত্মপরিচিতি আমার মানে সেই সেলফ ডিসকভারি যেটা আমি করতে চাই অভিনয়ের মধ্যে দিয়ে, সেটা আমার ছবির ক্ষেত্রে একটা দুটো চরিত্রের ক্ষেত্রে একটা দুটো মোমেন্টে হয়েছে। তার মানে এই নয় যে আমি এনজয় করি না, আমি প্রতি মুহূর্তে এনজয় করতে চাই ক্যামেরার অভিনয়, কিন্তু কি জানি আমার এখনও থিয়েটারের অভিনয়ের ওই আনন্দটা সবসময় ডমিনেট করে ব্যক্তি অর্ণ মুখোপাধ্যায়, অভিনেতা অর্ণ মুখোপাধ্যায়ের ওপরে। সেটা যাই না, সেটা সেরকম সুযোগ না পাওয়ার কারণেই হয়তো। তুমি এই যে অথয়ের কথা বললে, অথই একটা থিয়েটার হিসেবে হ্যাঁ একটা চূড়ান্ত সাকসেসফুল বিষয়, মানে চূড়ান্ত। হ্যাঁ, মানে একটা থিয়েটার যতটা সাকসেস পেতে পারে তার ম্যাক্সিমামটা অথই পেয়েছে। 4বার না 5বার দেখেছি। ঠিক আছে, হ্যাঁ 4বার বা 5বার, খুব কম নাটকই হয় আমি এতবার দেখি। রিসেন্টলি আক্ষরিক আমি অনেকবার দেখেছি। বেশ, হ্যাঁ, কিন্তু তার আগে অথই ছিল। এবার অথই যখন সিনেমায় এলো, তো তোমার একজন এত সাকসেসফুল থিয়েটার সিনেমায় আনার জন্য কোথাও প্রথমে মনে হয়নি যে কোথাও একটা মানে ওই যে একটা অত বড় ব্র্যান্ড তৈরি হচ্ছে অথয়ের, সেটা কোথাও আঘাত লাগতে পারে? প্রথমত যখন সিনেমায় আনার কথা ভেবেছি তখন ততদিন আমি ঠিক করে ফেলেছি আমি নাটকটা করবো। নাটকটা করবো, হ্যাঁ, এটা একটা বড় কারণ। এটা একটা বড় কারণ। বেশ। আর দ্বিতীয়, অনেস্টলি আজকেই পডকাস্টে বলছি প্রথমবার, ঠিক আছে কিছু এসে যায় না, আমি ইনিশিয়ালি আমার প্রথম ছবি হিসেবে এইটা হোক আমি চাইনি। আচ্ছা, এটা সম্পূর্ণ ক্রেডিট আমি অনির্বাণকে দিতে চাই। আমি লকডাউনে বিভিন্ন লেখা শুরু করেছিলাম। প্রথম আমি চিত্রনাট্য লিখেছি আঙ্কেল ওয়ানিয়া চেখভের, এবং আমি এখনও বিশ্বাস করি এটা অথইয়ে যা চিত্রনাট্য আমি লিখেছি তার চেয়ে গভীর চিত্রনাট্য আমার কাছে। আমি ওটা করতে চেয়েছি প্রথমে, তো কিন্তু অনির্বাণ শোনার পর লাফালাফি শুরু করে আর বলে এটা করতেই হবে অর্ণদা। ও নিয়ে যায়, তারপর পুরোটাই ওর উদ্যোগেই হয়। এবং প্রথম ছবি হিসেবে আমি ওকে অভিনয় করব বলে জুড়েও নিই প্রযোজনা সংস্থা, এবং ওকে এত বড় জিনিস আমি স্কেল মাউন্ট করতে চাইছিলাম, তো সেইটা ফলে ওই ব্র্যান্ড ফ্যান্ড নিয়ে আমি কোনোদিনই খুব একটা ভাবিনি। তো অথই ডিরেক্ট করার পরে হোয়াট ওয়াজ, দেখো রিয়াকশন তো মানে অদ্ভুত, মিক্সড নেগেটিভ বেশি, মিক্সড নেগেটিভ বেশি। হ্যাঁ, সেটা তো তোমাকে কীভাবে এফেক্ট করলো? কিচ্ছু করেনি, কিচ্ছু এফেক্ট করেনি। আই নিউ। তাহলে আমি যেদিন প্রথম ছবিটা দেখেছি, আমি কোথায় কোথায় মিসফায়ার হয়েছে আমি আইডেন্টিফাই করেছি, ওই নির্লিপ্তি প্র্যাকটিসের কারণে পরিচালকের। আমি যখন চিত্রনাট্য লিখছি, আমি যখন করেছি, আমি তখন নিজেও অনেকবার ভেবেছি যে এটা দেখার জন্যে এটা প্রচুর মানুষ ভিড় করে দেখবে এমনটা নয়, কিন্তু ইনিশিয়ালি ভেবেছি যে নাটকের লোকেরা দেখবে এবং বলবে নাটকটা বেটার, এটা আমি জানতাম। এবং অনির্বাণকে বলেওছি, কিন্তু যতটা ধ্যান, যতটা যত্ন, যতটা পারসিভিয়ারেন্স, যতটা অনেস্টি দিয়ে একটা কাজ করা সম্ভব তার শেষ বিন্দু পর্যন্ত আমরা দিয়েছি। শারীরিক মানসিকভাবে সময় দিয়ে 1 বছর প্রিপ্রোডাকশন, অভিনয়ের মানে যতটা কষ্ট শরীর নিতে পারে, 5 ডিগ্রি ঠান্ডায় রাত 9টা থেকে ভোর 6টা অবধি 2 জন অভিনেতা ঠান্ডা জলে ভিজে ভিজে লাস্ট সিকোয়েন্স শ্যুট করেছি। মরেও যেতে পারতাম আমরা। পুকুরের থেকে ওঠার সিনটা অনেকেই করেন অভিনেতারা, তো আমার কাছে সিনেমার ক্ষেত্রে এই কষ্টটাই প্রথম। 22 ঘন্টা 23 ঘন্টা টানা শুটিং হয়েছে আমাদের সঙ্গে। টেকনিশিয়ানরা, টেকনোক্রাফটরা ওইভাবে, তাদের তো সন্তান নয়, আমার তো সন্তান, ওইভাবে শ্যুট করেছেন ওই কষ্টের মধ্যে। প্রযোজনা সংস্থা 2 হাতে অর্থ ঢেলেছেন, সেইটা একটা খারাপ লাগা আছে আমার, যে সেই অর্থ রিকভার করতে পারেনি অথই, সেই একটা জেনুইন খারাপ লাগা। কিন্তু আমার একটা জায়গা থেকে একটা আগে বোঝাবুঝি ছিল, কিন্তু আমি ভেবেছিলাম কিছু মানুষের নিশ্চিতই খুব ভালো লাগবে, সেটা লেগেওছে। এবং কোথায় কোথায় গোলমাল আছে সেটা শুটিং করতে করতে বোঝা গেছিলো। এডিটের সময় বাধ্য হয়ে কিছু দৃশ্য আমাদের ফেলে দিতে হয়েছে, কিছু সহমত হয়ে, কিছু সহমত আমি হইও নি অনির্বাণের সঙ্গে, কিন্তু ওর সিদ্ধান্ত ছিল লেন্থের কারণে, আরও অনেক কিছু ইকুয়েশনস আছে সেই সব কারণে, সেইগুলোর কারণে ন্যারেটিভ কিছুটা ঘেটেওছে এবং আরও পেনিট্রেট করতে পারতো সব পুরো ছবিটা থাকলে। সেটা আমারও সম্মতি ছিল যে না, এটাই রাখতে হবে, বেশি বড় করলে তো আরোই সমস্যা হবে। কিন্তু ছবিটা বড় ছবি, অনেক ছবি, 3 ঘন্টারও বেশি ছবি, সেটাকে 2.5 ঘন্টায় নামানো হয়েছে। তো অথই নিয়ে বলতে গেলে অনেক কথা বলা যায় আর কি, কারণ অথই আমার জীবনের একটা মানে
আমার ব্যক্তি জীবন, যে সময় আমরা নাটকটা করেছি সেই সময় ব্যক্তি জীবনের ভালনারেবিলিটি, পেশাগত জায়গার ভালনারেবিলিটি, অর্থকষ্ট, দল, ব্যক্তি, আমার সেই সময় দাঁড়িয়ে অনির্বাণ সবে একটা ছবি করেছে, তুর্না ছিল আমার কলেজ জীবনেরই, আমরা সহপাঠী, তারপরে সোহিনী এসছে, কিন্তু আমার দলের তখন উপাবেলা, অর্পণ, সুমিত, মিলন, সার্থক, সৌরভ যারা ছিল আর কি দলের আমার, তারা সবটা দিয়ে একবার পুজো, আমি অনির্বাণকে ফোন করেছি পুজোর সময়, পুরনো ডায়েরি পড়ছিলাম আমি, আমার ডায়েরি লেখার অভ্যেস ছিল, আছে এখনও। আমি দেখি একটা শিডিউল বেরিয়েছে ছেঁড়া খাতায়, আমারই হাতের লেখা, অথইয়ের শিডিউল, ইনসেন শিডিউল, প্রায় 47-48 দিনের শিডিউল, এছাড়াও হয়েছে, এবং প্রায় 23 দিন 24 দিন আমি দেখছি 12 ঘন্টা 14 ঘন্টা রিহার্সাল। আমি ওকে ফোন করে বলছি, হ্যাঁ রে, আমরা কি পাগল ছিলাম 2015 সালে আমরা এরকম একটা নাটকের জন্য সময় দিয়েছি? বলছে হ্যাঁ। ফলে ওইটা আমি ভুলতে পারবো না, ওটা সাকসেস বা ফেলিয়ার, ব্র্যান্ড বা নন ব্র্যান্ড, এই দিয়ে অথইয়ের জার্নিটাকে ডিকোড করতে পারবো না। অথই আমাদের সকলের কাছে, আমার নয়, অথইর জন্য আমার কোনো ওনারশিপ প্রাইড নেই। অথই আমার যতটা, অনির্বাণের ততটা, নটধার ততটা, উপাবেলা, অর্পণ, সুমিতের ততটা, হ্যাঁ, তুর্নার ততটা, পরবর্তীকালে সোহিনীর ততটা। হ্যাঁ, মানে মাঝখানে আনন্দরূপা কয়েকটা শো করেছিল, তারপর আমরা বন্ধ করে দিই, আবার তুর্না কাম ব্যাক করে। ফলে এটা একটা জার্নি, অথই একটা জার্নি, জীবনের খুবই গুরুত্বপূর্ণ জার্নি। অনেকটা বলে ফেললাম। না একটা, এই যে তুমি বললে একটা জিনিস, একটা ক্রিয়েশন, বিশেষ করে থিয়েটার, এবং যেই ক্রিয়েশনে অনেক মানুষ লাগে, সিনেমা, থিয়েটার এবং অন্যান্য জিনিসপত্র, সেখানে যদি প্রত্যেকে ওই যে জিনিসটা ক্রিয়েট হচ্ছে, যে ক্রিয়েশনটার প্রতি যদি প্রত্যেকের ততটাই ওনারশিপ থাকে, তাহলেই তো সেটা ওই জায়গায় গিয়ে পৌঁছতে পারে বলে হয়তো জীবন ওটা একবার দুবারই হয়। আমার এত বছরের থিয়েটারের অভিজ্ঞতা তাই বলছে আর কি, ওইটা একবার দুবারই হয় বোধহয়। আমার ক্ষেত্রে একটা অদ্ভুত জিনিস হয়, জানো তো, আমি একটা জিনিস আজকাল রিসেন্টলি দেখলাম, আমিষ বলে ছবিটা করার সময় আমি সবচেয়ে বেশি দেখলাম যে আমি প্রচণ্ড এক্সাইটেড থাকি যখন কোনো কাজ করব, প্রচণ্ড এক্সাইটেড, মানে আমি বাচ্চাদের মতো এক্সাইটেড থাকি। আর আমার মুশকিলটা হলো, আমার সবাইকে অতটা এক্সাইটেড চাই, এইটা হলো আমার মুশকিল। তো আমাদের যে, আমি বলছি, তুমি জিজ্ঞেস করো। এবার আমার যে লিড অ্যাক্ট্রেস ছিল প্রীতিকে আমি কি জিজ্ঞেস করছি, এই আমার না তোকে এক্সাইটেড লাগছে না? কি মুশকিল, আমার লাগছে না, আমার মনে হচ্ছে তুই না ঠিক এখন অব্দি ব্যাপারটার মধ্যে নেই, এইরকম হলে কিন্তু আমি করবো না। তারপর পরে আমাকে বলে এইটা কি ধরনের কথা, আমি এক্সাইটমেন্টটা দেখাবো কি করে তোমাকে? না, ওটা তো বুঝতে পারি আমি। অ্যান্ড দেন এইটা আমার একটা মনে হয়, যে কোনো একটা কাজ করার সময় আমি চাই প্রত্যেকবার, তুমি যে এক্সপিরিয়েন্সটার কথা বলছো, প্রত্যেকবার ওই এক্সপিরিয়েন্সটা বের করতে। ওই কারণে আমি প্রত্যেকবারই চাই সবাই অতটা এক্সাইটেড থাক। সব ক্ষেত্রে হয় না, আমার ধারণা কোনো ক্ষেত্রেই হবে না, একবার দুবার, একটা দুটো কাজের ক্ষেত্রে হবে। ওই সচিন সিনড্রোম এটা। সম্বরণ ব্যানার্জি সিলেক্টর ছিল যখন সচিন ক্যাপ্টেন ছিল, তখন তো ইন্ডিয়া হারছিল। তো ওর একটা ইন্টারভিউতে বলছে যে সচিন এসে এরকম চিৎকার চেঁচামেচি করছে, যে বলতে পারছে না কাউকে, ও তো খুবই মানুষ, হ্যাঁ, বলতে পারছে যে কেন প্র্যাকটিসে কেন সবাই এতটা নয়, কেন আমাকে করতে হচ্ছে। বলছে ভাই, তুমি সচিন তেন্ডুলকার, তুমি সেঞ্চুরি করার পরেও পরের দিনও সকালে গিয়ে 1500টা স্কিপ করবে টেস্ট ম্যাচের শুরুর আগে, তারপর তুমি সেঞ্চুরি করেও 200 বল খেলবে প্রতিদিন নেটে। সেই জন্যই তো তুমি মানে তুমি ওই জন্য তো আর সচিন তেন্ডুলকার কেউ নেই, আর তো কেউ নেই, ওই তুমি একাই আছো। মানে আমি বলছি প্যাশন টুয়ার্ডস দ্য আর্ট, এবং বিশেষ করে এটা তোমার সন্তান, সবার সন্তান নাও হতে পারে। একদম এটা আমি পরে বিশ্বাস করি, তোমার সন্তানকে সবাই ওইভাবে ভালো নাও বাসতে পারে, কিন্তু আমার এইটা র্যাশনালিটি দিয়ে ডিল করতে হবে। হ্যাঁ, এটা র্যাশনালিটি দিয়ে ডিল করতে হবে। এবং আরেকটা জিনিস মনে হয় যে একটা পয়েন্টে মানে ঘৃণা না করলেই হলো, অসুবিধা না পড়লেই হলো, কিন্তু একটা জিনিস যাতে থাকে যে মানে ভালো প্রতিবেশী, তারা প্রত্যেকে মানে একসাথে মিলে পালন করবে বলে ডিসাইড করেছে। বলতে পারো আত্মীয়, হ্যাঁ, প্রতিবেশী এবং আত্মীয়, মানে একই একটা ফ্যামিলির পার্ট, তারা সবাই মিলে বাচ্চাটাকে বড় করবে বলে ডিসাইড করেছে। প্রত্যেকের কন্ট্রিবিউশন দরকার। এইটা হলেই আমার মনে হয় ব্যাপারটা অনেকটা হয়। তবে আলটিমেটলি আমরা খুঁজে তো বেড়াই শুধু ওই একটা
এমন একটা কিছু যেখানে মনে হলো ওফ, মানে এটা করে একটা খুবই একটা, আর ওই সেম জিনিসটা হয় যে ওইটা থেকে ছেড়ে বেরোতে, ওটা ছেড়ে তো দেওয়া যায়, কিন্তু ছেড়ে দেওয়ার পরও না একটা রেস থেকে যায় অনেক দিনের, অনেক দিনের। কিন্তু সেটা আমার যেমন ওই একটা কাজ করার পরে সেকেন্ড কাজ করতে অনেক সময় লাগে, সেম কারণে। স্বাভাবিক বললেই আবার নিদান দেওয়া হয়ে যায়, কিন্তু আমার কেন জানি না মনে হয় যে এটা আমার সিস্টেমে এটা স্বাভাবিক। তোমার সাথে আমার মিলছে, তাই আমার সিস্টেম এটা স্বাভাবিক। মাঝে মাঝে কি মনে হয় বলো, মাঝে মাঝে এটাও মনে হয় যে এটা কি ঠিক। হ্যাঁ, সেই তো এটা মনে হয় এই আমার তো অনেক কাজ করা উচিত, কেন করা উচিত? একটাই তো জীবন, প্রফেশনাল, একটাই তো জীবন, অনেক কাজ করা উচিত। মাঝে মাঝে এটা মনে হয়, মাঝে মাঝে মনে হয় কেন, কি দায় আছে অনেক কাজ করার, একটাই কাজ করবো কিন্তু সেটা যাতে থেকে যায় এরকম কাজ করা উচিত। ফাইনালি এইটাতেই আমি থেকে যাই। মাঝে মাঝে মনে হয় দুটো সিরিজ করি, দুটো এই করি, দুটো শর্ট ফিল্ম বানাই। সিনেমার ক্ষেত্রে করতে হবে যদি এটা পেশা হয়। না, আমি তো পেশা করতে চাই না, দুটো আলাদা রাখতে পারলে আলাদাই রাখা, সেই কারণেই পডকাস্ট শুরু করা, আর কোনো কারণ নেই। 10টা সিনেমার মধ্যে 2টো সিনেমা এরকম হবে, কিন্তু আমি চাই মানে সিরিজ বা চাই ছবির ক্ষেত্রেও সেটা করতে, কিন্তু ওই মানে অর্থনীতি যেদিকে যাচ্ছে এই আর কি। আমরা তো আর্টের জায়গাটা নিয়ে অনেকটা কথা বললাম, বিকজ আমার মনে হয় দুজনেই খুব মানে ভালোবেসে কাজ করার চেষ্টা করি বলে বোধ হয় এইরকম একটা কনভারসেশন হতে হয়। কিন্তু অবভিয়াসলি তার সঙ্গে আমরা এই অফ ক্যামেরা এই চাটা করার সময় কথা বলছিলাম যে ধরো বাণিজ্যের তো একটা কানেকশন আছে আর্টের সঙ্গে, এটা তো আর্টের মধ্যে বাণিজ্য ঢুকেই পড়ে। আজকে তো মানে পেট্রনসরা নেই, মানে পেট্রনসরা থাকলেও বাণিজ্যকে এড়িয়ে এড়ানো যায়। বাণিজ্য শব্দকে তুমি কিভাবে অ্যাড্রেস করছো সেইটা একটা। আমি সেখান থেকে তোমায় জিজ্ঞেস করি যে বাংলা থিয়েটারের এই মুহূর্তের অবস্থা, তুমি একদম একজন অ্যাক্টিভ থিয়েটার কর্মী হিসেবে কিভাবে দেখো এই মুহূর্তে কি জায়গায় দাঁড়িয়ে আছে বলে তোমার মনে হয় বাংলা থিয়েটার? দেখো, ইটসেলফ যদি বলো যে বাংলা থিয়েটারের অর্থনীতিটা খুব খুব কমপ্লেক্স একটা অর্থনীতি, এটা সার্বিকভাবে যদি আমি বলি যে কোনো ক্ষেত্রেই বোধহয় এটা বলা উচিত হবে না যে বাংলা থিয়েটারের অর্থনীতিটা মানে একেবারেই নেই, এটা বলা যেমন ঠিক হবে না। আর বাংলা থিয়েটার যে দুধে ভাতে আছে, দারুণ আছে, এটাও বলা ঠিক হবে না। এটা খুবই পার্সপেক্টিভ, সংঘ অনুযায়ী পার্সপেক্টিভ, দল অনুযায়ী পার্সপেক্টিভ, ব্যক্তি কোন ব্যক্তি আছে থিয়েটারে সেইগুলো অনুযায়ী অনেকগুলো স্তর আছে, বুঝেছো? মানে এটা যদি এটা একটা দীর্ঘ আলোচনার বিষয়, তো এক কথা এটা বলা যাবে না। কিন্তু আমি যদি বলি তোমাকে, বাংলা থিয়েটার বেঁচে আছে, বাংলা থিয়েটার নিজের দমে বেঁচে আছে, এবং অনেক ক্ষেত্রে নিশ্চিত এই গ্রান্ট যেটা, সেই গ্রান্ট নির্ভর থিয়েটারও হয়েও বেঁচে আছে। মানে এমন প্রচুর থিয়েটারের সংঘ আছে যারা গ্রান্ট পায় না কিন্তু সদর্পে বেঁচে আছে, তাদের ইকোনমিক্সটা তারা তাদের মতো মাছের তেলে মাছ ভেজে ফেলছে আর কি। হ্যাঁ, মানে আলাদা করে তেল কিনতে হচ্ছে না, এইরকম তাদের মাছগুলো আর কি, এতই ইলিশের মতো বা এর মতো, সেটাও আছে। ফলে ইন জেনারেল হ্যাঁ সহাবস্থান আছে। এবং সম্প্রতি গ্রান্ট টান বন্ধ হয়ে যাচ্ছে, যেমন আমাদেরও বন্ধ হয়ে গেছে, মাঝখানে অনেক বছর পাইনি, কিন্তু তাতে আমাদের থিয়েটার বন্ধ হয়নি। আমাদের নিজস্ব একটি স্পেস আছে হাওড়ায়, রামগোপাল মঞ্চ, যেখানে নটদা তার মতো করে চর্চা করতে পারবে, গ্রান্ট যদি বন্ধও হয়ে যায়। তারপরে কিছু থিয়েটারেও আমরা ওরকম করে ফেলতে পারবো আশা করছি। কিন্তু হ্যাঁ, একটা গ্রান্ট নির্ভর একটা খানিকটা ঐশ্বর্য এসেই গেছিলো থিয়েটারে, মানে একটা বড় স্কেল মানে বড় প্রোডাকশন গ্রান্টের টাকায়। আমি তো মহাভারত করেছি, সেটা একটু স্কেল মাউন্ট করা থিয়েটার, অনেক আর্টিস্ট, অনেক বড় স্কেল, অনেক খরচ, বেসিক্যালি বড় স্কেল মানে বেশি খরচ আর কি, সেইটা। তো সেইগুলো একটু রিথিঙ্ক করতে হবে আমাদের, কিন্তু থিয়েটার তো করবোই, থিয়েটার তো বেঁচে থাকবেই আর কি। এই আর কি থিয়েটারের অর্থনীতি, থিয়েটারের মানে মা যেভাবে লকডাউনে বা মা যেভাবে বাবার চাকরি চলে যাওয়ার পরে সামলান, ঠিক সেইভাবে থিয়েটার তার হেসেলে অনেকগুলো মা আছে আর কি, ঠিক সামলে নেবে, মানে ঠিক সন্তান খাওয়ার পাবে আর কি। এই যে ধরো লোকে বলে অ্যাটেনশন স্প্যান কমে গেছে সোশ্যাল মিডিয়ার জন্য, 30 সেকেন্ড 40 সেকেন্ডের বেশি রিল দেখার টেন্ডেন্সি তৈরি হচ্ছে, কিন্তু স্টিল আমি বলছি তোমায়, একজন বসে এই মুহূর্তে এই কনভারসেশনটা শুনছে প্রথম থেকে, অন্ততপক্ষে একজন, হ্যাঁ এরকম একজনটা কিন্তু অনেক বড়ই দেখেছি আমি, তাদের একটা নিজস্ব শ্রেণী আছে। থিয়েটারের ক্ষেত্রে এত বড় বড় থিয়েটার
লোকে গিয়ে বসে কমপ্লিটলি উইথ ফুল অ্যাটেনশন দেখে। তোমার এইটাকে মনে হয় না, ডাইকোটমি মনে হয় না? জীবনের মধ্যেই তো পরস্পর বিপরীতমুখী ব্যাপার রয়েছে। আমার মনে হয় ব্যক্তি আমাদের সভ্যতার করে আছে আর কি, মানে যেমন পলিগ্যামি সভ্যতার করে আছে, ঠিক সেই রকমই সভ্যতার একেবারে বীজে ওই জিনিসটা আছে আর কি, যে এই ডাইকোটমি, এই একটা সত্যের দুটো মুখ, সময়কে দুইভাবে, একই সময়কে দুজন ব্যক্তি দুভাবে দেখছে, একই কনভারসেশনকে দুজন ব্যক্তি দুভাবে নিচ্ছে, ডিকোড করছে। হ্যাঁ, ডিকোড করছে। একই কথাই তো বলছি, কথার অন্তর্নিহিত মানে তো অনেকভাবে অনেকের কাছে ইন্টারপ্রিটেড হচ্ছে। ঠিক সেইভাবেই আমার মনে হয় যে একইভাবে 30 সেকেন্ড রিল করা লোক তো আমার 3 ঘন্টা অথই 3 ঘন্টার মহাভারত, এমনকি সোলো পারফরমেন্স করি আমি, সেইটা আরও অনেক থিয়েটারের দল যারা বড় বড় থিয়েটার করে, হাউসফুল শো হচ্ছে দেখছে, আবার ধুরন্ধরও দেখছে তো, রাইট, 4 ঘন্টার দেখছে তো, সবই তো দেখছে মানুষ, সবটাই মানে আর কি, মানে আছে সমাজে আছে। তবে আমি তবু বলবো থিয়েটার, বড় বড় থিয়েটার যারা দেখছেন এই সময় হল ভরিয়ে বা হল অর্ধেক ভরিয়ে, তাদের জন্যই করা আর কি মূলত। এইবার এই যে লাইভ ফর্ম, আজকে শুরুটা অন্য জায়গা থেকে করি, শুরুটা এআই দিয়ে করি। আমি এআই ফিল্ম মেকিং নিয়ে অনেকদিন ধরেই, মানে শুরু থেকে আই এম ফলোয়িং দ্য ট্রেন্ড, কী চলছে, কোন মডেল আসছে, কিভাবে আসছে। যেহেতু আমার আইটি ব্যাকগ্রাউন্ড, তাতে আমার বুঝতে একটু সুবিধা হয় মেশিন, মানে কোন মডেল কীভাবে বেরোচ্ছে। তো তাতে আমি একটা জিনিস বুঝতে পারছি খুব শিগগিরই, উইদিন নেক্সট, এই রিসেন্টলি একটা সিরিজ বেরিয়েছে, একটা এআই সিরিজ, এতটা এঙ্গেজিং অ্যান্ড এতটা কি গো এন্টারটেনিং, এটার নাম হলো এরিনা 3.2.0। দেখেছি, মানে সিরিজটা দেখিনি, বিষয়টা জানি। এতটা এঙ্গেজিং, which is very scary। মিউজিকে এআই মানে নিজের থাবা বসিয়ে ফেলেছে, লিখে ফেলছে নাকি, স্ক্রিপ্ট লিখে ফেলছে, এইদিকে থাবা বসিয়ে ফেলেছে, এবং এআই যত দিন যাচ্ছে তত উন্নত হচ্ছে। এবং একটা পয়েন্ট তো আসবে যেখানে আজ থেকে 1 থেকে 1.5 বছরের মধ্যে একটা ফুল লেন্থ ফিচার ফিল্ম এআইতে বানানো উইল বি ভেরি ইজি, মানে পসিবল। এটা আমি তোমার মতো অতটা ডিটেল না বুঝলেও এইটুকু বুঝতেই পারছো। আর সেখানে গিয়ে তোমার কি মনে হয়, কারণ আমি রিসেন্ট একটা সার্ভে পড়ছিলাম, সেখানে বলছে যে একদম যারা ইয়াং জেনারেশন, যাদেরকে জেন জি বা জেন তারপরের আলফা নাকি এক্স কী সব বলা হয়, তাদের মধ্যে নাকি একটা টেন্ডেন্সি তৈরি হচ্ছে, তারা সোশ্যাল মিডিয়া থেকে সরে যাচ্ছে বিকজ অফ দ্য এআই কন্টেন্ট। লোকজন এআই কন্টেন্ট, মানে একদম ইয়াং যারা, তারা এআই কন্টেন্ট দেখতে পছন্দ করছে না বলছে। কিন্তু একটা দিন তো আসবে যেখানে এআই কন্টেন্ট কোনটা আর রিয়েল কন্টেন্ট কোনটা, এটার ডিফারেন্সিয়েশনটা ঘুচে যাবে, সেটা বেশি দিন নেই। তখন তোমার কি মনে হয়, তখন কিভাবে সিনেমা সারভাইভ করবে? আর তখন কি লাইভ আর্ট ফর্মের দাম আরও বাড়বে বলে তোমার মনে হয়? ইয়েস, আমার দাম বাড়বে কিনা জানি না, আমার কমতেও পারে। তো আমার মনে হয় একটা লোক একটা স্পেস পারফরমেন্স থেকে যাবে, লাইভ থেকে যাবে। আমি বলছি এই যে আমরা কথা বলছি, আমাদের কথা যারা শুনছে, আর এখানে এই পাশে বসে যারা আমাদের কথা শুনছে, তারা অনেক বেশি এনথ্রলড হচ্ছে বা বোর হচ্ছে, যাই বলো, যে ইমোশনকে যেভাবেই আমরা ডিকোড করি, এটা তো এক ধরনের এইটা থেকে যাবে। এটা আমার বিশ্বাস। এইটা আমার জীবনে খুবই কম জিনিসে সিদ্ধান্ত নিতে পেরেছি, কিন্তু এইটা আমি সিদ্ধান্তে আসতে পেরেছি। এই জিনিসটা পৃথিবীর, মানে যখন ওই রকম, মানে হলোকাউস্টের সময়ও লোকে ডাকঘর নিয়ে ভাবতে পেরেছে আর কি। লকডাউনেও যখন আমরা কিভাবে কাল কি খাবো অনেকেই জানি না, কিন্তু আমরা আচ্ছা থিয়েটারটা কীভাবে শুরু করা যায় এটা নিয়েও ভাবছি। আচ্ছা তাহলে কি অনলাইন করবো? আচ্ছা তাহলে চল দলটা খুলি, দলে গিয়ে 3 জন মিলে বসে মনোলগ তৈরি করি। মাস্ক পরেই আমি বলবো এসব তো করেছি। সবার আগে ষষ্ঠীর দিন আমরা একাডেমিতে 50% অকুপেন্সি নিয়ে পাগলের মতো থিয়েটার করেছি, এবং দেখছি ভরে গেছে। 50% অকুপেন্সি পুরো প্যাকড, তার মানে আছে খিদে। এবং এইটার পরেও আমি নিশ্চিত করে বলতে পারি যে লাইভ আর্ট ফর্ম তুমি রক্তবীজের মতো থেকে যাবে। ওই ব্যাপারে আমরা লাকি। হ্যাঁ, এবার তুমি বলছো 2টো পদ্ধতি আছে। একটা হচ্ছে তোমাকে স্বাগত জানাতে হবে সময়কে, জেনে ওটার সঙ্গে বিট দেম অ্যাট দেয়ার ওন গেম, মানে
তাদের যে গেমটা আমরা নিলাম সেই গেমটাকে টুল হিসেবে তাদেরকে হারাবো, মানে যারা ভাবছে এআই ডমিনেট করবে, এআই নিয়ে আমরা অভিনেতা বা এরা আসলে তুমি কিন্তু মানুষকেই দেখছো, মানুষের ন্যারেটিভই দেখছো, মানুষের জীবনের গল্প, এই একটা পন্থা আছে। আর না হয় তার কাছে সমর্পণ করে দেবে। এই দুটোর মধ্যপথ নেই। আমার মনে হয় যে টেকনোলজি তো চিরকালই এগিয়ে গেছে এরপর, এবং একটা জিনিস হয়েছে সেটা এক্সপ্লোড করে গেছে, হয়ে আরেকটা এসছে। তুমি দেখবে এখন আর সিরিজ আমরা দেখি তো যখন মানে থিঙ্ক ব্যাক, লুক ব্যাক 5 years, মানে 5 বছর তুমি পিছনে যাও, অনেক বেশি দেখতে। এখন কি দেখবো এইটা করতে করতে আমি বলবো যে ওটিটির বাবল এক্সপ্লোড করে গেছে। হ্যাঁ, এখন রিল, মাঝখানে টিকটক, এই অনেক কিছু ছিল। আস্তে আস্তে একটা জিনিস এক্সপ্লোড করবে, ওই এক্সপ্লোড করার পরে ওই পার্টিকেল নিয়ে আরেকটা জিনিস তৈরি হবে, তারপর ওইটাও এক্সপ্লোড করবে, আবার কিছু হবে। এই লুপটার মধ্যে আমরা পড়ে গেছি। পৃথিবী ধ্বংসের শেষ দিন পর্যন্ত এই নতুন এই যন্ত্রের আগ্রাসনের লুপটার মধ্যে আমরা থাকবো, মানে বোম পড়লেও থাকবো। এবার সেইটা তো তুমি বেরোতে পারবে না মৃত্যুর আগে পর্যন্ত। এবার এটা তোমাকে নানাভাবে আর্টিস্ট হিসেবে ডিল করতে হবে। আমি তো এটা বাতিলের পক্ষপাতী নয়, আমি ডিল করার পক্ষপাতী। আমার তাই মনে হয়। এই যে ধরো স্ক্রিপ্ট লিখছে একটা এআইকে যদি কেউ বলা হয় যে তুমি একটা স্ক্রিপ্ট লিখে দাও, তো সে একটা তো স্ক্রিপ্ট লিখছে, তার জ্ঞান এবং আইডিয়া অফ ইনস্ট্যান্ট অ্যাক্সেস অফ জ্ঞান, মানে ধরো আমার মাথায় আমি বই পড়েছি প্রচুর, ধরো এবার সেই বই পড়ার আমার যে জ্ঞানটাকে আমার যে গিয়ে আচ্ছা তুমি এইটা এই সময় পড়েছিলাম, অনেক সময় তো আমাদের স্মৃতিতে আবছাও যায়, আর ওর স্মৃতিতে তো কিছু আবছা হয় না, ও তো পুরোটাই স্মৃতি। এবার এরকম একটা কম্পিটিটরকে একজন রাইটার হিসেবে প্রতি মুহূর্তে হারাবো। হ্যাঁ, সেটা কিভাবে? কারণ ফিল করবে না। আমি বলছি আমাদের ইনফরমেশন ইকুয়ালস টু এক্সপিরিয়েন্স ইকুয়ালস টু নলেজ। ওর এই এক্সপিরিয়েন্সটা কাটা আছে, এক্সপিরিয়েন্সের তারটা কাটা আছে। আমি দেখেছি ওর স্ক্রিপ্ট রাইটিংয়ের ওর ইনফরমেশন ইকুয়ালস টু নলেজ হয়ে গেছে। আমাদের মাঝখানে যে রক্তমাংসের এক্সপিরিয়েন্সটা আছে ওটাও নেই। আরেকটা জিনিস ওটাও পারবে না, আমি বলছি। আরেকটা জিনিস নেই যেটা তার পরে আসে, মানে ইনফরমেশন, এক্সপিরিয়েন্স, নলেজ অ্যান্ড রিয়েলাইজেশন। হ্যাঁ, আমি বলছি আমি এক্সপিরিয়েন্সের মধ্যেই ওই রিয়েলাইজেশনটা রেখে দিই। রাইট, যদি আন্ডারস্ট্যান্ডিং, রিয়েলাইজেশন এগুলো সব তো আমার পার্ট অফ দ্য এক্সপিরিয়েন্স। এইটা আমাদের যে নলেজ দেয় এইটা নেই, ওর কাছে ওই নলেজটা নেই, ফলে ও বারবার আমাদের কাছে হারবে স্ক্রিপ্ট লেখার ক্ষেত্রে, ফিলিংয়ের ক্ষেত্রে। আর আমি বলছি যে ওই মেমোরিটা খুব একটা ইম্পর্টেন্ট নয়। আমি বলছি ইনফরমেশনটা আমার কাছে খুব একটা ইম্পর্টেন্ট নয়, সিধুজাটা আমার কাছে খুব একটা ইম্পর্টেন্ট নয়। সিধুজাটা একটা চরিত্র মাত্র, আমার কাছে ওই 3 জন বেশি ইম্পর্টেন্ট। সিধুজাটা আমার একটা আশ্রয় হতে পারে মাত্র, কিন্তু সিধুজাটা কিন্তু গিয়ে ওই মগনলাল মেঘরাজকে আবিষ্কার করে দিতে পারবে না যে ও এই করছে, ওটার জন্য ফেলুদা লাগবে। ওটার ওই যে এক্সপিরিয়েন্সটা ওইটার তো ঘরে বসে হবে না, যন্ত্র দিয়ে হবে না, ফলে ওরা হারবে আমাদের কাছে। এই বিশ্বাসটুকু আমার আছে। আর আরেকটা বিশ্বাস আমার আছে, সেটা হলো অ্যাভারেজ যারা ইন এনি আর্ট, তাদের একটু মুশকিল হবে। মানে বিলো অ্যাভারেজ বা অ্যাভারেজ, আমি নিজেকে অ্যাভারেজই ভাবি, যারা বিলো অ্যাভারেজ, যারা টেমপ্লেট ফলো করে একটা কাজ করার চেষ্টা করে, সেটা এআইও করতে পারে। তুমি যে এক্সপিরিয়েন্সটার কথা বলছো, সেই এক্সপিরিয়েন্সটা অনেকে সেই এক্সপিরিয়েন্স এবং রিয়েলাইজেশনের মধ্যে দিয়ে না গিয়েও কিছু ক্রিয়েট করার চেষ্টা করে। তো তাহলে তারা এআইয়ের মতোই করবে। তাহলে এআই যা করবে তার চেয়ে বেটার করবে, তার চেয়ে বেটার করতে তখনই পারবে একটা মানুষ, যখন সে ওই তুমি যে এক্সপিরিয়েন্সটা তারটার কথা বলছো, সে ততক্ষণ না ওটা ফিল করে নিজের মধ্যে, আচ্ছা আমি না এটা লিখলাম তার কারণ আমার একটা দর্শন আছে, আমার একটা উপলব্ধি হয়েছে। যারা আর্ট, তোমার কথা যদি আমি আমার মতো করে ডিকোড করি, যারা আর্ট ম্যানেজ করে শুধু প্রফেশন হিসেবে বা আর্ট ম্যানেজ করে, তাদের কাছে এআই থ্রেট। কারেক্ট। বা আর্টিস্টের জার্নির মধ্যে যারা আছে, যারা সেলফ রিকভারির আনন্দের মধ্যে, বিষাদের মধ্যে আছে, তাদের কাছে এআই থ্রেট নয়, এআই বন্ধু হতে পারে। একদম তাই, বন্ধু হতে পারে। আমি রিসেন্টলি বেশ কিছু কাজ এআই, একটা জিনিস আমি এটা বুঝেছি এআইকে দিয়ে কাজ করাতে গিয়ে বা এআইয়ের সঙ্গে ইন্টারঅ্যাক্ট করতে গিয়ে, কারণ আমার প্রথম দিকে মনে হচ্ছিল এটাকে ওয়েলকাম করা উচিত। আমি একদম চ্যাট জিপিটি 1.0 মডেলটা আসে তখন ওরা ওই টেস্টিংয়ের জন্য বেশ কিছু একটা ইয়েতে দিয়েছিল, সেখানে আমি আমার এক বন্ধুর থ্রুতে পেয়েছিলাম। আমি তখন থেকে অ্যাকচুয়ালি বোঝার চেষ্টা করেছি কী করতে পারে। যেটা বুঝলাম
সেটা হলো হিউম্যান স্কিলটা চলে যায়নি, মানে এআইকেও অপারেট করানো বা এআই এর থেকে যে আউটপুট বের করানো সেখানেও হিউম্যান স্কিলের মারাত্মক ইম্পর্টেন্স আছে। মানে একটা সিনেমাকেও বানাবে এআই দিয়ে, কোন শটটার পরে লাগলেই কি ইমোশন ইভোক হবে এটা তো জানতে হবে একজনকে যে গল্পটা বলতে চাইছে। আমি ধরে নিলাম 10 বছর পর বা 5 বছর পর সেটাও হয়তো করে ফেললো যন্ত্র, তাও একটা কিছু থেকে যাবে, বুঝলে? থাকবেই ওটা আমি মানে ওইটা নিয়ে আমিও নিশ্চিত, তাও একটা কিছু থেকে যাবে। কারণ ব্যক্তি তোমার ধরো তুমি আমিষের পর বিসর্গ বানাবে, সেটাও তো একটা আলাদা কিছু হবে। একদমই তাই। ওর তো সবই গড় হবে, ও তো সবই সিস্টেমে পড়বে, ও তো সবই একই হবে, একইভাবে ভাববে, থট প্রসেসটা একই হবে। একেবারে মজা কোথায়? আমি ইনিশিয়ালি হয়তো তুমি একটু ঝামেলায় পড়তে পারি, আমরা একটু, সে তো আমরা এখনই এমনি ঝামেলার মধ্যে আছি। ওই ঝামেলা ওভারকাম যেভাবে করবো, ওই গ্যাসের দাম বেড়ে যাবে, গাড়ি চড়া যাবে না, আর সবকিছু ঊর্ধ্বমুখী ম্যানেজ তো করতে হবে। একদম আমাদের মুশকিলটা হলো আমাদের আর্ট ছাড়া আর কিছু করার নেই, মানে এইটা ছাড়া আর কিছু করতে পারবো না। এটা আমি বুঝে গেছি একটা পয়েন্টে, যখন বুঝে গেছি তখন আর চাপ নিয়ে কি লাভ, এটা তো সঙ্গী, ডিল করতে হবে, এটা তো সঙ্গী, এটা নিয়েই চলতে হবে, সমঝোতা করতে হবে। অভিনয় শেখার যে বিভিন্ন টেকনিক সারা পৃথিবীতে আছে। এবার মানব বাজপেয়ী বোধহয় একজন বা আর কেউ একটা বলেছিলেন যে যতজন অভিনেতা ততগুলো টেকনিক আছে। অনেকেই বলেছেন এই কথাটা, মানুষও বলেছিলেন একবার। আমার বক্তব্য হলো এই যে এতগুলো স্কুল অফ থট অ্যাক্টিংয়ের, সেটাতে তোমার কি মনে হয় যে আসলে অভিনেতার আদতে কোনো লাভ হয়, বা হলে কি করে হয়? দেখো, টেকনিক তো সারা পৃথিবীতে আবিষ্কার হয়েছে, বহু বড় বড় ছবিতে বড় বড় অ্যাক্টররা অ্যাক্টিং কোচ নিয়েছেন, বড় বড় আমি বলবো স্টানিস্লাভস্কি তার শিষ্য হয়েছে, সারা পৃথিবীতে ছড়িয়ে গেছে অ্যাক্টিং গুরুরা, বিভিন্ন এটাকে বিজ্ঞান হিসেবে মানে কি বলবো প্রতিষ্ঠিত করে দিয়েছেন যে আসলে মেথড এবং অভিনয় একটা বিজ্ঞান, এবং আমি সহমত। কিন্তু আসলে যার জার্নিটা যার এক্সপিরিয়েন্সটা যার নিজের স্ব ক্ষেত্রে স্ব মেথড, মানে থিওরিটিক্যালি এই কথাটা ঠিক, কিন্তু কোথাও আমার মনে হয় যে এই বিজ্ঞানটা, আন্ডারস্ট্যান্ডিং অফ দ্য সায়েন্স, এইটা কোথাও একটা থিওরিটিক্যালি জানাটা ইম্পর্ট্যান্ট বলে আমার মনে হয়, পড়াটা ইম্পর্ট্যান্ট মনে হয়, জানাটা ইম্পর্ট্যান্ট বলে মনে হয়। তাহলে আমি দেখব যে আমার বিভিন্ন, ধরো আমি বলছি যে আমি জানি না নেম ড্রপ করলে কী হয়, আমি বলছি ধরো ব্রেখটের অ্যালিয়েনেশনের যে থিওরি আছে, তারপর স্টানিস্লাভস্কির যে মেথড অ্যাক্টিংয়ের থিওরি আছে, তারপর সেইটা আমি বলছি জাস্ট দুটো বললাম, তারপরে গ্রোটোস্কি এসছেন, পুয়ার থিয়েটারের কনসেপ্ট এনেছেন, তারপরে সারা পৃথিবীতে ছড়িয়ে গেছে। স্ট্যানফোর্ড মাইজার আছেন, স্টেলা অ্যাডলার আছেন, মাইকেল চেকভ আছেন, লি স্ট্রসবার্গ আছেন, সব এরা তাদের ফিলোসফিগুলো অলমোস্ট একই ফিলোসফি, সেইগুলোকে বিভিন্নভাবে বিভিন্ন লোক বলেছেন, এবং তারপরে এখন আইওয়ানা চুবুক এসে গেছেন, অনেক এরিক মরিসের নো অ্যাক্টিং প্লিজ নিয়ে তখন তোলপাড় পড়ে গেছে সারা পৃথিবীতে। তো সেই সবগুলো জানতে হবে, সেগুলো ধরো আমরা জানলাম, তো জেনে করবোটা কি, জেনে তো অ্যাপ্লাই করতে হবে। এবার এই অ্যাপ্লিকেশনের জায়গায় আমার মনে হয় নিজের এক্সপিরিয়েন্স, নিজের জার্নিটা নিজের মতো করে লেখাটা খুব ইম্পর্টেন্ট, এইটা আমার মনে হয়। কিন্তু আমি জানলামই না, পড়লামই না, আমি আমার মতো ভরতের নাট্যশাস্ত্রও জানলাম না, কিছুই জানলাম না, আমি আমার মতো করে একটা, তাহলে তো সেটা মানে আমি বলবো যে তাহলে ওই বিজ্ঞান না, ছোটোবেলার ক্রিকেট খেলার আনন্দের মতো হবে। তাহলে কেন কোচ লাগবে? তাহলে কেন কোচিং ম্যানুয়াল লাগবে? তাই না? আধুনিক ক্রিকেটে যেখানে প্রথম বল থেকে 6 মারে, তারও তো একটা দিব্য টেকনিক আছে, বডি ব্যালেন্সের টেকনিক, হার্ড হিটিংয়ের টেকনিক, এগুলো তো জানতে হচ্ছে সবাইকে। আমি বলছি এইটা নাহলে তো পাড়ার অভিনয় হয়ে যাবে। আমার মনে হয় জানা পড়াটা খুব এসেনশিয়াল। আমি জানি না তোমার এইটা প্রশ্ন ছিল কিনা। এটাই প্রশ্ন ছিল। জানা পড়াটা খুবই ইম্পর্টেন্ট, কিন্তু তুমি তোমার মতো করে জানবে। ইরফান এনএসডি থেকে বেরিয়ে গিয়ে বলেইছিলেন যে আমাকে যেটা প্রথমে শিখতে হয়েছে, সব জানতে হয়েছে সারা পৃথিবী, তারপর এনএসডির ফিলোসফিটা আয়ত্ত করতে হয়েছে, তারপর আমি যখন বম্বেতে এসেছি আমাকে আনলার্ন করতে হয়েছে সবটা। এই যে আনলার্ন, এটা শুধু শব্দ নয়, এটা একটা ফিলোসফি। এই যে আনলার্ন করা, সেটাও একটা মেথড। মানে আমি যা শিখলাম সেটা সমর্পণও করলাম, আবার ভুলেও গেলাম। এইটা তো আমি বলবো যেই এক্সপিরিয়েন্সটার মধ্যে আছে সেই এটা বুঝতে পারবে। আজকে ধরো একটা আইটি প্রফেশনালকে এই কথাটা বললে, বা আমি বলছি
ধরো তুমি যদি আর্টের সাথে যুক্ত না হতে, তোমার যদি ওইটাই শুধু আইডেন্টিটি হতো, বা ধরো একজন যিনি শুধুই তবলা বানান, বা ধরো একজন যিনি শুধুই আলু বেচেন, তাকে যদি আমি এই কথাটা গিয়ে বলি, এটা যেমন কোনো অভিঘাত তৈরি হবে না যে এই আনলার্ন করা বলে মানে কি। আমি ধরে নিচ্ছি আমার এই পডকাস্টটার মধ্যে 3 জন যারা শুনছেন, যারা অভিনয় শিল্পের সঙ্গে যুক্ত, তারা হয়তো কানেক্ট করতে পারবেন আমি কি বলতে চাইছি, আমি ইরফান স্যার কি বলতে চাইছি। আমি এটাকে সোজাভাবে একটা এক্সপ্লেন করি, আমি আমার স্টুডেন্টদের ক্ষেত্রে করি এটা। আমি বলি যে যখন তুমি কথা বলছো, তুমি একটা বাক্য গঠন করছো, তার মধ্যে ক্রিয়াপদ থাকতে পারে, তার মধ্যে বিশেষ্য, বিশেষণ এবং ইত্যাদি ইত্যাদি সমস্ত থাকে, যেগুলো তুমি ছোটবেলায় ব্যাকরণে পড়েছো। এই ব্যাকরণ যখন পড়েছো, তখন তুমি ব্যাকরণটা শিখেছো এবং সেটার মানে তুমি তার অ্যাপ্লিকেশন করেছো। কিন্তু আজকের দিনে তোমাকে কি ব্যাকরণটা মনে করে বাক্য বলতে হয়? বলতে হয় না। লেখার সময় তাই করতে হয় না। শেখার ব্যাপারটা অনেকটা এরকম, একদম, যে শিখে ওটাকে তুমি এমন একটা তোমার মনের এমন একটা জায়গায় নিয়ে যাও যেখানে সে স্তিমিত হয়ে যাবে, অর্গ্যানিক, রাইট, সেটার অর্গ্যানিক হবে। মানে তুমি যখন কভার ড্রাইভ মারছো, তোমাকে কোচ বলছে মাথা, পা এবং হাত এক জায়গায় মিট করবে, বলের জায়গায় মিট করবে, 3টে সরল রেখায় থাকবে। সেটার জন্য তোমার ঘর থেকে ঝোলানো আছে, তুমি ওটা করছো, তারপর নেটে গিয়ে 150 কভার ড্রাইভ মারছো। তো যখন তুমি শোয়েব কিংবা ডেল স্টেনের বলে কভার ড্রাইভ মারছো, তখন কি তুমি মনে করছো আমার মাথা, কারণ তুমি তো 1 সেকেন্ডেরও কম সময় পাচ্ছ, ওটা তো তোমার মাসেল মেমোরিতে চলে গেছে, রিফ্লেক্সে চলে আসে। এটাই হলো বেসিক ব্যাপার। এটাই তুমিও কিন্তু এটাই বললে, মানে ইরফান স্যারও এটাই বলেছেন যে আলটিমেটলি ওই আনলার্নিংটা জীবনের ক্ষেত্রেও খুব জরুরি বলে আমার মনে হয়। কারেক্ট। আমার মনে হয় যে কোনো মানুষ ধরো যে এই মুহূর্তে চাকরি করে, তার জন্য যেমন আনলার্ন করাটা জরুরি, যে যতটা, তা না হলে মানুষ পারবে না। মানে এত বোঝা নিয়ে একটা অভিনেতা কেন, কোনো মানুষই পারবে না। আমরা সারা জীবন যা পড়েছি সব কি আমরা অন দ্য স্পট মনে করে রাখি? আমরা ওটা স্তিমিত, কিন্তু সেটার ইম্প্যাক্ট রয়ে যায়, ক্রাক্সটা রয়ে যায়, একদমই রয়ে যায়, এবং সেটা থেকে যাওয়া খুব ইম্পর্টেন্ট। যদি সেটা আমাকে হিট করে, যদি সেটার ইম্প্যাক্ট থাকে। দেখো, কিছু সিনেমা, কিছু নাটক, কিছু লেখা, কিছু বই, কিছু 2 লাইনার্স, কিছু ছবি, কিছু আঁকা ছবি, কিছু লেখা কবিতা, এগুলো সারা জীবন ওই মুহূর্তে তোমাকে একটা অদ্ভুত জিনিস দিয়ে যাবে। আর আমার মনে হয় ওইটাই থেকে যায় আমাদের মধ্যে, ওই আর্টটার ক্রাক্স হিসেবে। এবং অনেক সময়ই একটা প্রশ্ন আসে, সেই প্রশ্নটা আমি তোমাকেও করি, সেটা হলো এই যে আমরা আর্ট নিয়ে এত কথা বলছি, আজকে একটা সাধারণ মানুষ বলে আমার এত কি নিয়ে কথা বলবো। ঠিক ঠিক ঠিক। আর্টের প্রয়োজনীয়তা তোমার কি মনে হয় সমাজে কতটা? দেখো, আমার মনে হয় আর্ট এমন একটা জিনিস যেটা সমাজ একসময় হয়তো বদলাতে পারতো, এখন বদলাতে পারি কিনা জানি না, কিন্তু ভয়ঙ্কর প্রভাব ফেলতে পারে। যেই ব্যক্তি আর্টটা বানাচ্ছেন, সেই ব্যক্তি মানুষটার জীবন দর্শন, সেই ব্যক্তি হিসেবে কেমন, সে কীভাবে আর্টকে অ্যাপ্রোচ করে, তার উপর অনেকটা নির্ভর করে। এবং যেহেতু আমাদের আর্ট কোলাবোরেটিভ, আমাদের আর্ট সমষ্টিগত, কোন সমষ্টিকে নিয়ে বানাচ্ছেন, ওই কালেকটিভের মধ্যে কারা আছে, তাদের ডিভোশন, তাদের ডেডিকেশন, তার ভিশনের মধ্যে ঢুকছে, এই সবটা মিলে যে কেমিস্ট্রিটা তৈরি হচ্ছে, সেটা তো খুব অর্গ্যানিক, এবং সেটা নিশ্চিত আরেকটা কালেকটিভের মধ্যে গিয়ে পড়ছে, আরেকটা সমষ্টির মধ্যে গিয়ে পড়ছে। সেই সমষ্টির জোর যত বেশি, সে তত বেশি একটা বড় কালেকটিভের মধ্যে গিয়ে সেইটার ইম্প্যাক্ট ফেলতে পারে। আর আমাদের ধরো ব্যক্তি হিসেবে আমাদের জীবন দর্শন, আমাদের জীবনের বাঁচা, আমাদের 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 আর্টকে দেখা, এবং আমাদের কালেকটিভের মধ্যে যাদেরকে আমরা জুড়ে নিচ্ছি, তাদেরটা যখন ওই ইম্প্যাক্টের জায়গায় বা ওই 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 প্রভাবের জায়গায় কখন না পৌঁছয়, যখন এই কালেকটিভটা একটু দুর্বল হয়ে যায়, যখন যে ক্রিয়েট করছে সেই কালেকটিভটা একটু নয়, সেটা কতটা স্ট্রং। আমি যেমন অথইয়ের উদাহরণ দিলাম, অথইয়ের কালেকটিভটা সেই সময় ডিভোট করেছিল ওখানে, তার একটা ফিলোসফি ছিল, সেটা শুধু ব্র্যান্ড বানানো ছিল না বা হিট করানো ছিল না, সেটা আমি জানি না কি ছিল, সেটা একটা অব্যক্ত কিছু ছিল, সেটা একটা মায়া ছিল, সেটা একটা ইলিউশন ছিল, বা টু সাম এক্সটেন্ট আমার মহাভারতের থিয়েটারটার কথা আমি বলতে পারি। সেই কালেকটিভটা এসেছিল একটা জায়গায়, সেইটা একটা ইম্প্যাক্ট ফেলেছিল, খুব মানে একটা খুবই মাইনরিটির মধ্যে কিন্তু ইম্প্যাক্ট ফেলেছিল। আমি বলছিলাম আর্ট এটা পারে, এখনও পারে,
আর্ট এখনও মন এবং মত গঠন করতে কতটা পারে আমি জানি না, হয়তো পারে, কিন্তু ব্যক্তি মননে মত এবং মন তাতে প্রভাব ফেলতে পারে। ফলে এটা কতটা জরুরি অজরুরি আমি জানি না, তো এইটা শিল্পের শক্তি আছে। বলছি একটা ছবি, একটা জাস্ট একটা পেন্টিং, সেইটার ইম্প্যাক্ট আছে, সেইটারও ইম্প্যাক্ট আছে। একটা গান, সেখানে একটা সেখানে একটা থিয়েটার, একটা সিনেমা তো আরো শক্তিশালী জিনিস। মানে আমি বলছি এটাকে অস্বীকার করা যায় না। এটাকে যারা অস্বীকার করেন আমি বলবো হয় তারা বোকা, নাহলে তারা খুব চালাক এবং শয়তান। যারা আর্টের ভূমিকা নিয়ে ভীত সন্ত্রস্ত, তারা এটাকে চেপে দিতে চায়। সেটা রাষ্ট্রনায়ক হতে পারে, সেটা পাশের বাড়ির কাকা হতে পারে, সেটা আমার বাবা হতে পারে, সেটা আমার প্রেমিকা হতে পারে। তারা সন্ত্রস্ত, এই তুই থিয়েটার দলে যাবি না, সন্ত্রস্ত, কারণ থিয়েটার দল ওকে টেনে নিচ্ছে ছেলেটাকে। তার মানে ইম্প্যাক্ট আছে। আমি বলছি আর্ট পিসের না, আমি বলছি স্পেসের ইম্প্যাক্ট আছে। অবশ্যই তুই যাবি না, তুই নষ্ট হয়ে যাবি। কেন? একটা ছেলে থিয়েটার করতে, তার মানে এটা কোথাও এই তুই নকশালবাড়ি আন্দোলনে যাবি না, তোর জীবন শেষ হয়ে যাবে। এই তুই একটা থিয়েটার দলে যাবি না, তুই তোর জীবনে কী করবি? তার মানে এটার ইম্প্যাক্ট আছে, তাই তুমি বলছো। বুঝতে পারলাম। একটা থিয়েটার তুমি 5 বার কেন দেখছো? তার ইম্প্যাক্ট আছে। ঠিক। হয় তোমার হৃদয়ে অভিঘাত তৈরি করছে, নাহলে তোমার মাথার মধ্যে এমন একটা কিছু তৈরি করছে, সেটা ভুল হতে পারে, ঠিক হতে পারে, সেটা আলোচনা সাপেক্ষ হতে পারে। তো ইম্প্যাক্টকে যারা অস্বীকার করে তারা হয় খুব বোকা, নাহলে অত্যন্ত শয়তান। আমার মনে হয় ধরো শয়তান না, চালাক। ওই মানে চালাক, হ্যাঁ ওই আর কি, ডিসঅনেস্ট, মেজরলি ডিসঅনেস্ট। চালাক মানে আমি বলছি যে তুমি মানে এটার ইম্প্যাক্টকে অস্বীকার করতে পারছো না বলেই তুমি আটকাচ্ছ। এটা অস্বীকার করতে পারছো না বলেই তুমি তার উপর কর চাপাচ্ছ। এটা অস্বীকার করতে পারছো না বলেই তুমি টাকা কেটে দিচ্ছ। এইটা মানে বুঝতে পারছো আমি কি বলতে চাইছি? এবং আমার এখানে আরেকটা, প্যাট্রোনাইজ করে না। রাইট। কেন প্যাট্রোনাইজ করে না? দেখো, যে কোনো আমার যেমন একটা কমার্শিয়াল এবং আর্ট, এই দুটোকে আলাদা করা নিয়ে আমার একটা বিরাট প্রবলেম আছে। এটা তো থাকাই স্বাভাবিক, যে কোনো সাধারণ সুস্থ মানুষের থাকাই স্বাভাবিক। আমার মনে হয় যে ধরো একটা দুলহে রাজার মতো সিনেমা, যেখানে গোবিন্দা এরা ছ্যাবলামি করে যাচ্ছে, কাদের খানার গোবিন্দার ঝামেলা হচ্ছে, আমাকে সেই মুহূর্তে প্রচুর হাসিয়েছে যখন দেখেছি, এবং সেই হাসিটা খুব অনেস্ট হাসি ছিল। শাহরুখ খান আমাকে প্রেম করতে শিখিয়েছে, মানে লিটারালি হাতে ধরে শিখিয়েছে। বলিউড সিনেমা আমাকে গান ভালোবাসতে শিখিয়েছে। বলিউড সিনেমা আমাকে ধরো মা বাবার সঙ্গে তারা মানে কিভাবে কে রিয়াক্ট করছে সেটা দেখে আমাকে ভ্যালু শিখিয়েছে। ভুল ঠিক আলাদা, ভ্যালু শিখিয়েছে। যে কোনো ইমোশনকে ফিল করার কারণ দিয়েছে। একটা থিওরি আছে, সেটা হলো শেক্সপিয়ারের আগে এই পৃথিবীতে প্রেম এক্সিস্ট করতো না। মানে শুধু জৈবিক কানেকশনটাই দুটো মানুষের মেন কানেকশন ছিল। একজন আর্টিস্টের পার্সপেক্টিভ থেকে সেটাকে প্রেম বলে দেখা হয়েছে, বলে পৃথিবীতে প্রেম তৈরি হয়েছে। আজকে সত্যি কথা বলো, প্রেম বিষয়টা যদি বলিউড সিনেমা না থাকতো আমাদের দেশে, তাহলে কি আজকে যেভাবে আমরা প্রেমকে সেলিব্রেট করি ততটাই করতাম? মানে একটা কন্ট্রোভার্সিয়াল প্রশ্ন, বাট আমার বক্তব্য হলো প্রেম, ওই যে প্রেমটা করতে হয়, এটাও তো একটা মানুষের ভেতরে আসলে এমপ্যাথি ক্রিয়েট করে। সেটা কি ওভারঅল বড় সমাজের ক্ষেত্রে সেই এমপ্যাথিটা কাজ করে না? আমি তো সেটাই বলার চেষ্টা করি। একদম তাই, আমি সেটাই তোমার কথাটা কি আর্ট কিনা সেটা নিয়ে প্রশ্ন থাকতে পারে, কিন্তু সেটা আর্ট ওয়ার্ক তো বটেই। একদমই তাই, এরিনা অফ আর্ট তো বটেই। সেটার ইম্প্যাক্টকে কেউ অস্বীকার করতে? হ্যাঁ, বটেই। আর আজকের দিনে দাঁড়িয়ে যে কোনো সময়, আমার মনে হয় যে কোনো সময় দাঁড়িয়ে আমরা যেই সময় থাকি, সেই সময় দাঁড়িয়ে আমাদের মনে হয় সেই সময়টা খুব অস্থির এবং অশান্ত। আসলে সমস্ত সময়ই তাই, পৃথিবীর সমস্ত সময়ই তাই, অস্থির অশান্ত। আমি তবু এইটুকু অ্যাড করতে পারি যে বলতে পারি যে খারাপও বটে। হ্যাঁ, প্রচণ্ড খারাপ। মানে আমাকে যদি তুমি বলো, আমি আমার মানে এই সব এই সময়ই হয়তো গ্রেটেস্ট অফ আর্ট, মানে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় সবচেয়ে বড় বড় ছবি, সিনেমা,
পেন্টিং, লেখা এসব হয়েছিল। হয়তো এই সময়ও সেরকম কিছু জন্ম দেবে, কিন্তু মানে আই ডোন্ট এনজয় মাই টাইম। আমি আমার সময়কে একেবারেই সেলিব্রেট করতে পারছি না, পারি না। এবং আমার মনে হয় এটা খুব ইম্পর্ট্যান্ট একটা বিষয় যে আমরা যে সময় দাঁড়িয়েছি সেই সময়টাকে আমরা কোন নজর দিয়ে দেখছি। যখনই আমার নজর পাল্টাবে, যখনই আমার আর্ট প্র্যাকটিস আমাকে বারবার বেশি বেশি এমপ্যাথেটিক করে তুলবে, বেশি বেশি অনুভব করাবে, তখনই তো আমার কাছে সময়ের যে দর্শনের যে দৃষ্টিভঙ্গি সেটা বদলাবে। আমার মনে হয় বিভিন্ন সময়ই যখন বড় বড় মানে যে কোনো মানুষ যে আর্ট প্র্যাকটিস করতে গিয়ে রাস্তাটা পেয়েছে একবার জাংকচারে, একটা বদলের সময়, কোনো একটা বদলের সময় কিন্তু সে কিন্তু নতুন নতুন অন্যান্য অনেক কিছু ক্রিয়েট করেছে, কারণ তখনই তার অবজারভেশনটা তৈরি হচ্ছে। তুমি সেই অর্থে ভেবে দেখলে দেখো, আমাদের দ্বিতীয় বিশ্বযুদ্ধ মহামারীর যে কত রকম রূপ এই পৃথিবী দেখেছে, আমরা তো একটা দেখলাম, বাট তার যে কত রকম রূপ আগে দেখে ফেলেছি, আমরা দেখে অতটুকু তো মনে হলো আমাদের বিরাট ব্যাপার, কিন্তু গ্রাম গ্রাম মানে কলেরাতে মরে গেছে এই আমাদের এখানেই। তো এইটাও যেমন একটা সময়ের মধ্যে দিয়ে যখন যারা গেছে, তখন তো মানে লাভ ইন দ্য টাইম অফ কলেরা লেখা হয়েছে, তো ওই রকম একটা সময়ের মধ্যে, ওই রকম একটা টিপিক্যাল চাপের মধ্যে। আমার মনে হয় সেটাই, আমার মনে হয় বিপদে পড়লেই, আমার মনে হয় বিপদে পড়লে, ঝামেলায় পড়লে, অশান্তির মধ্যে পড়লে তখনই বোধ হয় তাগিদটা তৈরি। হ্যাঁ, অ্যাক্সিডেন্টালি হলেও বেস্ট আর্ট তখনই জন্ম নেয়। বেশ, তাহলে এই থট দিয়েই যে বেস্ট আর্ট আমাদের সময় জন্ম নেবে, হ্যাঁ নিশ্চয়ই, এই থটটা দিয়েই আজকের এপিসোডটা শেষ করা যাক। কারেক্ট। এবং আজকের এই আড্ডাটাতে আমার বেশিরভাগ আড্ডাই আমি অর্গানিক আড্ডাই হয়, বাট এই আড্ডাটার মধ্যে আমি খুব একটা মানে খুব খুব কোর একটা অর্গানিক বীজ ছিল, যেটা প্রথম দিকেই ছিল, তো সেটা খুব এনজয় করলাম। থ্যাংক ইউ, আমিও খুব এনজয় করলাম। অনেক দিন পর এরকম মানে আড্ডা হলো আমার। হ্যাঁ, এবং এই বিষয় ভিত্তিক আড্ডা। কারেক্ট। আর এইসব নিয়ে তো খুব বেশি কথা নাই, বলার স্পেস নেই, স্পেস পাওয়া যায় না। তো কারোর সঙ্গে কথা বলতে পারলে এই বিষয়ে খুব আনন্দ হয়। হ্যাঁ হ্যাঁ, কোনো গোষ্ঠী সংঘের মধ্যে ধরো আমি আমার থিয়েটারের দলও বলতে পারি, আমার বাড়ি, সেখানেও যে খুব এখন এই স্পেস কাজ ভিত্তিক সম্পর্ক, এই যে মানে নিখাদ আর্ট এবং কেন এই কাজ করি, এই কাজের মধ্যে থেকে আমার কি হয়, এসব নিয়ে যে কথা, সেই কথা বলার স্পেসটাই তো চলে যাচ্ছে। সেটা আরো ভয়ঙ্কর। এই কথা বলাটা আরো জরুরি কেন জানো তো? এটা নিজের জন্য জরুরি মনে হয় আমার। হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই, কারণ আমার একটা রিভিজিট হয় নিজের মধ্যে, যে আমি আমার ইন্টেনশনে কোথাও আমি ভুল করছি না তো, কোথাও আমি যে মানে দাবি অন্তত করি যে আমি অনেস্টলি আর্টটাকে প্র্যাকটিস করার চেষ্টা করি, সেখানে কোথাও ভুল হচ্ছে না, তখন ভুল হতে পারে এটাও আমি জানি। হ্যাঁ, প্রত্যেকটা মানুষই জানে হ্যাঁ ভুল হবেই, এটা জানি, ভুল হবেই, এবং সেই ভুলটা যত তাড়াতাড়ি আইডেন্টিফাই করে রেকটিফাই করে ফেলা যায়, সেই কারণেই এই আড্ডাগুলো আমাকে এত এনগ্রোস করে। সো আজকের এপিসোড এখানেই শেষ করবো। থ্যাংক ইউ সো মাচ, খুব ভালো লাগলো। আমার খুব ভালো লাগছে। দেখা হচ্ছে পরের এপিসোডে। জানি না এই এপিসোডটা থেকে আমি যতটা বা অন্য যতটা আমরা এই আড্ডাটা দিয়ে যতটা এনজয় করলাম, তো আপনারা ঠিক কোন পার্সপেক্টিভ দিয়ে বা কোন লেন্স দিয়ে এটা দেখলেন এটা আমি ঠিক জানি না, বাট অবশ্যই কমেন্টে লিখবেন, কারণ এই ধরনের আড্ডাকে যদি আপনারা এনকারেজ করেন তাহলে আমার মনে হয় ওভারঅল অনেক কিছুর জন্য খুবই সুবিধা হয়। সো আজকের এপিসোড এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরের এপিসোডে। ততক্ষণের জন্য স্প্রেড নলেজ, স্প্রেড পজিটিভিটি, বিকজ knowledge is power and positivity is yes. Tata.